তুমি আমার সাথে মজা করছো তাই না? না, আমি তোমার সাথে মোটেও মজা করছি না। আচ্ছা, আমি তো বলেছি আমি আর কখনো তোমার কষ্টের কারণ হব না, আর তোমাকে কখনো কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করব না। আচ্ছা, আমি ভুল করে থাকলে প্লিজ মাফ করে দাও। দেখো সাদ, এইসব বলে আর কোনো লাভ হবে না। আমি তোমাকে চাই না, সেটা একবার বোঝার চেষ্টা করো। রিয়া, আমি নিচে ঘুমাবো, তোমার সাথে কখনো বাজে ব্যবহার করব না, প্লিজ রিয়া। দেখো, আমার আম্মু তোমার অনেক ভালোবাসে, আমি ওনাদের কী জবাব দেব? উনি অনেক কষ্ট পাবে, প্লিজ রিয়া। উফ সাদ, তুমি বুঝতে চাচ্ছ না কেন? তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, আমরা সকালে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। না, তুমি ঘুমাও, আমি একটু বাইরে যাব। কথাটা বলার সাথে সাথেই রিয়া কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। আর আমি বাইরে এসে করিডোরে দাঁড়িয়ে ভাবছি, আমার ভুলটা কোথায়? আচ্ছা, আমি তোকে বলেছি আমি ওকে বিরক্ত করব না, তবুও বুঝতে চাচ্ছে না কেন? আমার নিজের জন্য এতটা কষ্ট হচ্ছে না, তবে আমি আমার ফ্যামিলিকে কী জবাব দিব? বাসর ঘরে প্রবেশ করে যেই বইয়ের ঘুমটাটা ওঠালাম, আসলে দুঃখের কথা কি বলি রে ভাই। এই মাইয়া আমার এক্স গার্লফ্রেন্ড, যার নাম রিয়া। জীবনের প্রথম একটা কিউট বদনা দুঃখ কিউটের ডিব্বা মায়া দেখে প্রেমে পড়ে গেছিলাম, আর অনেক কষ্ট করে তার সাথে লাইনটা মারলাম, কিন্তু সেই কষ্টের ফল আর পাইলাম কই? 3 মাসে এই বজ্জাত বেটির লোকের রিলেশন ছিল, আর এই 3 মাসে আমার মতো এই পিচ্ছি কিউট পোলাডারে একেবারে থাক, আর কিছু কমো না, আমার কান দাইতেছে। তারপর হঠাৎ করে গত 27 দিন আগে তার সাথে একটা বিষয় নিয়ে সেই লেভেলে ঝগড়া বেঁধে যায়, আর ও সাফ জানিয়ে দিল আমার সাথে সম্পর্ক রাখবে না। আমি ওই সুযোগ পেয়ে তার জীবন থেকে ভেগে গেলাম। তারপর এক বস্তা খুশি মনে নিয়ে একেবারে আড্ডাখানায় চলে গেলাম। আড্ডাখানায় যেতেই, কি রে বেটা, কি হয়েছে তোর? এমন ছাগলের মতো লাফাইতেছিস কেন? আরে বেটা, রিয়ার সাথে ব্রেকআপ হয়ে গেছে। লে খোকা, ব্রেকআপ হলে মানুষ আপসেট থাকে, আর তুই এখন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইতেছিস। আরে বেটা, লাফাবো না তো কি করবো? এই মাইয়া আমারে ভালোই বাসে না। দেখ দোস্ত, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। প্লিজ দোস্ত, তুই মন খারাপ করে থাকিস না। দেখবি রিয়া 2-1 দিন পরেই আবার তোর কাছে ফিরে আসবে। প্লিজ দোস্ত আমার, তুই স্বাভাবিক হ। আরে দূর, আমি তো স্বাভাবিকই আছি, আমাকে দেখি কি তোর পাগল মনে হচ্ছে নাকি? রুবেল রে, ও মনে হয় ব্রেকআপের কষ্টটা সহ্য করতে না পেরে এমন পাগলামো করছে। দূর হালারা, তোরা তোদের চিন্তা নিয়ে থাক, আমি গেলাম। কথাটা বলে বাড়ির দিকে ভাগা দিলাম। পেছন থেকে হারামিগুলো ডেকে যাচ্ছে, আমি ওদের কারোটাকে সাড়া না দিয়ে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে শুয়ে ভাবছি, আচ্ছা রুবেল তো বললো রিয়া আবার আমার লাইফে ফিরে আসবে, আর আমি শুনেছি রিলেশনে এসব ব্রেকআপ হয় না, আবার কিছুদিন পর সব ঠিক হয়ে যায়। ওরে মারে, এই মাই কি তাহলে আবার আমার লাইফে ব্যাক করতে চাইবে? খাইছে রে, যে বজ্জাত মাইয়া, এইটা তো আমার ব্ল্যাকমেল করে হলেও আমার লাইফে আবার ব্যাক করবেই। না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে যেন আমার লাইফে আর ব্যাক করতে না পারে। আইডিয়া, একটা বুদ্ধি পেয়ে গেছি, বিয়ে করে ফেলবো। কিন্তু আমি তো এখন অনেক ছোট, আম্মা আমাকে বিয়ে করাবে তো, নাকি ঠ্যাঙ্গালে দৌড়ানি দেব? আর বিয়ে না করলে তো রিয়া আমার লাইফে খাইছে রে, আমি আর ভাবতে পারছি না। যেভাবেই হোক আম্মুকে রাজি করাইতে হবে, এখানে আমার জীবন মরণের প্রশ্ন। আর 7-5 কিছু না ভেবেই ফট করে আম্মুর কাছে গেলাম, একেবারে নিষ্পাপ বাচ্চাদের মতো করে সুর তুলে আমার আম্মাজানকে ডাক মারলাম, আম্মু। কি ব্যাপার ছোট মিয়া, এত রস লাগাইয়া ডাক দিতাছ, মতলবটা কি? আরে আম্মু, তুমি তো আমাকে ভালোই বাসো না, আমি আসছি কোথায় তোমার একটু কষ্ট কমিয়ে দিতে, আর তুমি কি না। ও মায়া মায়া গো, আমার বাজান আসছে আমার কষ্ট কমিয়ে দিতে। আমার আব্বাজানরা কত ভাবে আমার কথা। তা বলেন ছোট মিয়া, কি বলতে চান? তারপর একেবারে আম্মুর কাছে গেলাম, তারপর আস্তে আস্তে ওনার পা টিপতে লাগলাম। আচ্ছা আম্মু, ভাইয়া তো বিয়ে করে ভাবিকে নিয়ে চিটাগাঙে থাকে, আর আব্বু সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তুমি সারাদিন একা একা বাসায় থাকো, তোমার কি কষ্ট হয় না বলো? আর তোমার বয়স হয়েছে, আর এই বয়সে তুমি একা একা রান্না বান্না করো, তোমার তো একজন সঙ্গী প্রয়োজন। তো তোর কথা কি? তোর বাইরে চাকরি রেখে বউ নিয়ে ওই কিশোরগঞ্জে এসে বসে থাকবে? আম্মু তুমিও না, ভাইয়া কেন আসতে যাবে? আজব, আমি যে বড় হয়েছি সেটা কারোই চোখে পড়ে না। মানে? আমার কথা চিন্তা করেও তো বাসায় আরেকজন মানুষ আনা যায়। এ, তোর মাথাটা ঠিক আছে তো? মাত্র অনার্স 3য় বর্ষে পড়ুয়া ছেলে নাকি? ছি ছি ছি। আর তোর মতো ফাজিলের হাড্ডির লগে কোন বেড়ায় তার মাইয়া দিব? সারাদিন ফটং ফটং কইরা বেড়াস। আম্মু থাক, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও তোমাদের ভালো চাইতে আসবো না। তারপর ওখান থেকে
রাগ করে দ্রুত গতিতে আমার রুমের উদ্দেশ্যে দৌড় দিলাম। ধ্যাত, এত পাম মাইরেও কোনো লাভ হলো না। রাতে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় আম্মু আমার রুমে এসে, কি ব্যাপার ছোট মিয়া, আপনি কি বিজি? না বিজি থাকবো কেন, কিছু বলবা? আসলে আপনার আব্বুর সাথে আপনার বিয়ের ব্যাপারে নিয়ে কথা বললাম। উনি তো বললেন বাড়িতে একজন মানুষের প্রয়োজনই, তাই আমিও ভাবলাম আপনার প্রস্তাবটা রাখা যায়। আম্মু, আচ্ছা, তুই কি প্রেম টেম করিস না? আম্মু, আম্মু তুমি ঠিক কি বললা? হ্যাঁ, আমি কেন শুধু শুধু প্রেম করতে যাব? আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব, তাই এসব নিয়ে কোনোদিনও ভাবিনি। হইছে, আর ডায়লগ মারতে হবে না। আকাইম্মা, একটা প্রেমও করতে পারস নাই, আর তোর সাথে কোন মাইয়া প্রেম করতে আসবে? তোর মতো ফাজিল ব্যাটারে কোন মাইয়া পছন্দ করবে? দেখছি নি কারবারটা, আমারে খোঁড়া দিতেছে। এই মহিলা তুমি আমার আম্মু না হইলে আজকে ইচ্ছে মতো তোমার এই কার্ডটি শোনাই দিতাম। আম্মু লাগে তো তাই কিছু কইলাম না। আম্মা, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হয়েছে, আর ডং করতে হবে না। আমার একটা বান্ধবীর মেয়ে আছে, শুনেছি মেয়েটা খুব লক্ষ্মী। কালকে 12টার দিকে ওইখানে যাব, তুই রেডি থাকিস। আম্মু শোনো না, তুমি আব্বুকে নিয়ে দেখে আসো, পছন্দ হলে কথাবার্তা পাকা করে আসবা। আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব, আমি ওকে একটাবারের জন্য দেখতে চাইবো না। মানে কি, তুই বিয়ে করবি অথচ তুই মেয়ে দেখবি না? আম্মু, আসলে আমি দেখতে চাই আমার আম্মুর এটা কেমন মেয়ে পছন্দ করে। আমি একেবারে বাসর ঘরে দেখব, তারপর সুন্দর মতো বিয়েটাও হয়ে গেল। তারপর যখন বাসর ঘরে যাই তখন তো দেখি ওই মাই আর কেউ না, ওটাই রিয়ানি। বেশি বালপাকনামি করতে গিয়া নিজেই ধরা খেয়ে গেলাম। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, যেখানে ভাগের হয় সেখানেই রাত হয়। তারপর আমি রিয়াকে বললাম, এই সেরি, তুই শেষমেশ আমার ঘরে চাপলি। বোন রে, আমি তোর কি এমন ক্ষতি করছিলাম, কিনলে আমার জীবনটারে তেনা তেনা করবি? রিয়া আমার কাছে এসে আমার মুখের কাছে আঙ্গুল এনে বলল, তুই ওই হারামজাদা, আমি তোর ঘাড়ে চাপতে যাব কেন? তুই আমাকে জেনে শুনে বিয়ে করছিস। আমি কেন যে আম্মার কথায় রাজি হয়ে গেলাম, একটাবার দেখলামও না কাকে বিয়ে করছি। ওই হারামজাদা, তুই তো আমাকে বিয়ের আগে দেখছিস, আর সেই জন্য বিয়ের আগে আমার সাথে দেখা করতে চাসনি। আমার ঠেকা পড়ছে তোর মতো বজ্জাত মহিলার বিয়ে করতে। শয়তানে নানি, তুই আগে আমার জীবনটা শেষ করে এখন আবার আমার বিয়ে করে নিছস। ওই তোর সমস্যাটি কি? হ্যাঁ, আমাকে শান্তিতে থাকতে দিবি না? এমন সময় আমাদের দরজায় ঠক ঠক করে কেউ নক করলো। আমি দরজা খোলা মাত্রই আম্মু রুমে ঢুকে পড়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? আম্মু, চেঁচামেচি মানে কি বলতেছে এইসব? ওই, এত নেকা সাজা লাগবে না, বল কি করছিস? আমি আম্মুর কাছে গিয়ে কানে কানে বললাম, আম্মু, নতুন বয়সে মানে কি বলতেছো? বাসর রাতে কেউ চেঁচামেচি করে? আম্মু, আমি নিশ্চিত তুমি আজকে প্রেশারের ওষুধ খাওনি, বয়স হয়েছে তো তাই এমন ভুলভাল শুনতেছো। বাজান, আমি হয়তো ভুল শুনেছি। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর আম্মু রুম থেকে যেতেই দরজার আগে যে এরিয়ার দিকে তাকালাম, দেখে মাই একেবারে পুরো খাট দখল করে ঘুমের রাজ্যে আহরণ করতেছে। আহ, কি মায়াবী চেহারা! এই চেহারার দিকে তাকিয়ে নিমিশে একটা জনম পার করে দেওয়া যায়। আমি ওর কাছে গিয়ে ডাক দিলাম, বউ, বউ গো। কি হয়েছে? এত রস লাগিয়ে বউ বলে চিল্লাইতেছিস কেন? না মানে আমি ঘুমাবো। তো ঘুমাও। না মানে তুমি তো পুরো খাট দখল করে আছো, কোথায় ঘুমাবো? বাবুই, মুহূর্তের মধ্যেই ফট করে একেবারে ওর কাছে গিয়ে, বলো না গো সোনা আমার। তুমি চুপচাপ এখন ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে যাও কেমন? নয়তো কপালে অনেক দুঃখ আছে। ওগো, তুমি যখন ছিলে গভীর ঘুমে তখনই তোমাকে দেখিয়া আমি হাদারাম পড়িয়াছি প্রেমে। শোনো না, বলছিলাম যে আমরা আগে সব কিছু ভুলে গেলে হয় না, চলো না দুজন আবার নতুন করে শুরু করি এক রোমান্টিক প্রেমের ইতিহাস। ওই, তোর এসব ঢপবাজি পকেটে রাখ। একটু আগে আমাকে কি বলছিস? আমি কিচ্ছু ভুলি নাই। বললে আমার লক্ষ্মীটা, এগুলো তো রাগ করে বলছি। হ্যাঁ, আমি তোকে খুব ভালো করেই চিনি। কি যেন বলছিলি? আমি শয়তানের নানি, তারপর আমি তোর জীবন তেনাতেনা করে ফেলছি। তো এখন আমার কাছে কি? বলছিলাম কি, মানে আমাকে এবারের মতো মাফ করে দেওয়া যায় না? ও হ্যালো, তোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে বজ্জাত বেটা। না, এখন আর সহ্য করা যাচ্ছে না। আমাকে অপমান করা হচ্ছে। না না, আমার জন্য এখন আমি পুরো পুরুষ জাতিকে নারীর কাছে শুরু করতে পারি না। ঝগড়া যখন করেছি আরও করব, তো আমাদের পুরুষ জাতিকে নারীর কাছে মাথা নত করতে দেব না ইনশাল্লাহ। ভাইরা আমার, চিল্লা এখন ঠিক কিনা? আসলে একটা কথা কি জানিস, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তেমনি তোদের মতো কিছু মেয়ে আছে যাদেরকে সম্মান দিলে সেটার মূল্য বোঝে না, বরং এটাকে তোরা পুরুষ জাতির দুর্বলতা ভাবিস। দেখ, আমি এই খাটে ঘুমাবো,
তোর ইচ্ছে হলো আমার পাশে ঘুমা, নয়তো নিচে ঘুমাতে পারিস। কথাটা বলার সাথে সাথে রিয়া ফট করে পিছনে থেকে নেমে গিয়ে হাতে ফল কাটা ছুরি টেনে আমার দিকে উঠতে লাগলো। উড়ি মারে, আমার ডর করতেছে। বাবা বাবু, তুমি ফল কাটা ছুরি নিয়ে এদিকে আসতেছো কেন? ছুরি টেনে আমার গলার কাছে ধরে। নাম, বিছানা থেকে নাম। আর জীবনে আমার মুখের ওপর কথা বলবি? না, আমি তোমার সব কথা শুনবো। তুমি যা বলবো আমি তাই করব। আমি জীবনেও খাটে ঘুমাবো না, আমাকে ছেড়ে দাও। রিয়া আমার গলার কাছ থেকে ছুরিটা সরালো। মনে থাকে জানো, মাইন্ড ইট। তারপর রিয়া ছুরি ওর বালিশের কাছে রেখে নিশ্চিন্তে শুয়ে পড়লো। আর আমি সুযোগ বুঝে ঠাস করে ছুরিটা আমার হাতে নিলাম। একেবারে বাংলা সিনেমার ডিপজলের মতো হু হু করে একটু হেসে নিলাম। তোর আজকে খাইছি রে। সাথে সাথে রিয়ার কোনো কথা না বলে একেবারে হোসেন বোল্টের মতো গতিতে দৌড়ে এসে, লে খোকা, মা এত দরজা খুলে বাইরে চলে গেছে। ঠোঁটের উপর হাতের আঙ্গুল দিয়ে মুখখানা চাপা একখানা হাসি দিলাম, যেন মুখে মশা না ঢুকে যায়। মাই আমার ডরাইছে। ঠিক তখনই আমার কানে একটু ব্যথা অনুভব করলাম। যেই কানে হাত দিলাম দেখি আম্মু। আম্মু ছাড়ো, লাগছে তো। তুই কি মানুষ হবি না? আম্মু তুমি এটা কি বললা? তাহলে আমি কি ভিনদেশের এলিয়েন নাকি? ওরে খোদা, পৃথিবীতে এত মানুষ থাকতে এই আইটেমটাকে আমার কাছে পাঠাইতে হইলো? ওই, তুই বৌমাকে মেনে নিচ্ছিস না কেন? প্রবলেমটা কি তোর? মেনে নিচ্ছে না মানে? তোমার বৌমাই তো আমাকে মেনে নিচ্ছে না। আম্মু, আপনি ওনার কথা বিলিভ করেন না। আমাকে একটু আগে ছুরি দেখিয়ে বলছে আমাকে নাকি উনি মেরে ফেলবে যদি আমি জোরপূর্বক স্ত্রীর অধিকার চাই। আম্মু দেখেন, ওনার হাতে এখনো ছুরিটা আছেই। সাদ, তুই এক্ষুনি এই রুম থেকে যা। যাবো মানে? কোথায় যাবো আমি? তোর যেখানে খুশি যা। আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। যাস শালা, এখন কি করব? তারপর বাধ্য হয়ে আব্বু রুমে গেলাম। তা বাপধন, এই বাসর রাতেও কি আকাম করছেন যে সোজা আমার কাছেই ট্রান্সফার হতে হলো? আব্বু, আমারে আম্মু জোর করে বাসর ঘর থেকে তাড়িয়ে দিছে। তুমি প্লিজ আম্মুর একটু বুঝিয়ে বলো। আব্বাজান, আমি বলি কি, তুমি চুপচাপ এখন আমার পাশে শুয়ে পড়ো, সকালে যা করার করব। মানে কি? আজকে আমার বাসর রাত। দেখ বাপধন, দেশের ক্ষমতা এখন শেখ হাসিনার হাতে। আমরা পুরুষ একটু নির্যাতিত হবই, মেনে নে বাপধন, মেনে নে। শেষমেশ আর কোনো উপায় না পাইয়া আম্মু যখন মোর বউ লইয়া আমারে আব্বুর লগে থুইয়া মনের সুখে ঘুমায় যায় ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়। এই গানটা গাইতে গাইতে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কয়েকটা সারের চেঁচামেচিতে। চোখ খুলতে দেখি ওইগুলো কোনো জীবন্ত সার নয়, আমার পরাণের হারামি বন্ধু ওরফে বন্ডুগুলা। কি ব্যাপার এই সাত সকালে? তোরা আমার বাসায় কোন দুঃখে? তোরে কেলাইতে আসছি। কেন? আমি কি তোর বোনের ভাগা দিছি নাকি? হারামজাদা, একা একা বিয়ে করে নিলি, আমাদের একটাবার জানানোর প্রয়োজনও মনে করলি না? ভাইরে, হঠাৎ করে হয়ে গেছে, বিলিভ কর। আমি নিজেও জানতাম না যে তখন আমার বিয়ে। শোন ভাই, তোর এইসব ঢপবাজিতে আমাদের গালাতে পারবি না। দে এখন আমাদের টিটটা দে। লে খোকা, ট্রিট? এটা আবার কি? মাম্মা, এইসব ন্যাকামো রাইখা চুপচাপ আমাদের বলিউডটা দিয়ে দাও, নয়তো কি? নয়তো তোমার বইয়ের কাছে ইউনুবিয়ালি অনেক কাহিনী কইয়া দিমু, পরে ঠেলা বুঝবা। তো জানা, একটা বার চেহারা দেখলে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। মুহূর্তের মধ্যেই দুইটা একেবারে বেলুনের মতো ভাবলে কইল, আবে তোর বউ কই? আমি বললাম আমার রুমে আছে, যাও। 2 মিনিট পর হারামি দুইটা বদনার দুঃখ লইয়া আমার কাছে ফিরে আসিয়া কইল, মামা কেমনি কি, রিয়া তোর বউ? আমিও বললাম, ভাইরে, সবই আমার বাল পাকনামির ফল। তারপর হারামিগুলোকে সব কাহিনী খুলে বললাম। তাহলে এখন কি করবি? রিয়া তোকে মেনেও নিচ্ছে না। আরে দোষ, সময় নে। মেয়ে মানুষের মন, একটু মিষ্টি মিষ্টি কথা বলবি, মাঝে মাঝে সারপ্রাইজ দিবি, ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করবি, ব্যাস কাজ হয়ে যাবে। দূর, আরে বেটা, মেনে নেওয়া জরুরি না, কিন্তু ও তো আমাকে সারাক্ষণই বেড়া দেয়, আমি বেড়া সহ্য করতে পারি না। আশা দোস্ত, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমাদের এখন যেতে হবে। সে কি, নাস্তা করে যা। না রে দোস্ত, বড় আপুর শরীরটা অনেক খারাপ, ওনাকে এখন দেখাতে যাব। ও আচ্ছা, তাহলে যা। আর আপুর কি অবস্থা সেটা জানাস। তারপর রুবেল আর হাবিব চলে গেল। আমি একটু বাইরে হাঁটতে বেরোলাম। বলে রাখা ভালো, অতিরিক্ত গরমের কারণে আমি লুঙ্গি পরে বের হয়েছিলাম। রাস্তায় একা একা হাঁটছি আর গান গাইছি। ভালোই ছিলাম আমি হাঙ্গানা কইরা,
হাঙ্গা কইরা এখন আমি কান্দি বইয়া বইয়া। এমন সময় পাশে এক ভ্যান চালক ডাক দিয়ে বলল, বাবা আমার ভ্যানটা ধাক্কা দিয়ে উঠাই দিবা? তাকে দেখি ভ্যানের একটা চাকা ভাঙায় পড়ে আটকে আছে। লোকটা মোটামুটি বৃদ্ধ, তাই একা তার পক্ষে ভ্যানটা ওঠানোর মতো সামর্থ্য নেই। আমি একটু মানবতা দেখিয়ে ধাক্কা দিয়ে উঠিয়ে দিলাম। তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে যে না বাসায় পৌঁছালাম, দেখি আম্মু ঠ্যাঙ্গা লয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। আমি আর ফট করে আব্বুর পিছনে লুকালাম। আম্মুকে বললাম, আম্মু আবার কি হয়েছে? এই তোর কি কোনো কমন সেন্স নাই? লেখোকা আমি আবার কি করলাম? তারপর আম্মু মোবাইলের স্ক্রিনে ইশারা করে বলল, এইসব কি? আমি যে মোবাইলটার স্ক্রিনে তাকালাম, দেখি আমার লুঙ্গি পরা একটা ছবি। খাইছে রে, এটা তো একটু আগে তুলেছে। আমি একটু আগে ভ্যান গাড়িটা ধাক্কা দিয়েছিলাম, তখনই তুলে নিয়েছে। আর ছবিতে ক্যাপশন দিয়েছে, বিয়ের রাত পার না হতেই ভ্যান চালকের খাতায় নাম লেখালেন এক যুবক। কেমনটা লাগে? এই কেমনটা কেটা করলো? এই হারামজাদা, আমি কি তোকে কোনোদিন কোনো অভাব দিয়েছি? তুই কি জন্য ভ্যান গাড়ি চালাইতে গেলি? আমার মান সম্মানের কিছুই রাখলি না। আব্বু বিশ্বাস করো, আমি ভ্যান গাড়ি চালাই না। তারপর সকালের পুরো ঘটনাটা খুলে বললাম। সবাই বুঝলাম, কিন্তু এই কাজটা করলো কে? আমি তো এটাই ভাবছি। আব্বু, এটা আপনার ছেলেরই কাজ, যেন এই নিউজ দেখে আমার ফ্যামিলি অপমানিত হয়, সেই জন্য এই কাজ করছে। ওরে মোর খোদা, কই যামু? নিজের সম্মান কোন বলদে ধুলাই মেশাতে চাই? আমি এত কিছু বুঝি না, তোকে কতবার মানা করছি লুঙ্গি পয়রা বাইরে বের না হতে। এখন এই নিউজ যে ভুল ওটা সবার সামনে প্রমাণ কর, নয়তো তোর এই বাসায় জায়গা নাই, ভ্যান চালায়া খাবি। আচ্ছা। তারপর রুবেলকে কল দিলাম। কিরে বেটা, ভ্যান চালায় কত ইনকাম করলে? দেখ ভাই, আমি একদমই ফানি মোডে নাই, প্লিজ তুই তাড়াতাড়ি আড্ডাখানায় আয়, আচ্ছা আসতেছি। আর হাবিবকে নিয়ে আসবি। তারপর সোজা আড্ডাখানায় গিয়ে 3 হারামে এক হলাম। আচ্ছা, মূল কাহিনী একটু বলতো। তারপর আমি ওদেরকে সব কাহিনী খুলে বললাম। সবই বুঝলাম, কিন্তু এই কাজটা কে করেছে সেটা আগে আমাদের জানতে হবে। আর আইডিটাও তো ফেক, হ্যাক করা ছাড়া উপায় নাই। প্লিজ ভাই, যেভাবেই হোক আমাকে বাঁচা। আচ্ছা, আমি আমার ফ্রেন্ডকে এই আইডির লিঙ্কটা দিচ্ছি। ও অনেক ভালো হ্যাকার। আশা করি আইডিটা হ্যাক করতে পারলেই সব সমস্যার সমাধান করা যাবে। তারপর রুবেল তার ফ্রেন্ডকে আমাদের সমস্যা খুলে বলে। তারপর আইডির লিঙ্কটা ওকে দিয়ে দিল। তারপর রুবেলের কাছে আইডির ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠালো। আমরা আইডিতে লগ ইন করে যা দেখলাম, তা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এ কি, এই আইডিটা তো কামরুলের। কামরুল হচ্ছে রুবেলের চাচাতো ভাই। কি, কামরুল এই কাম করছে? হারারে আচ্ছা কুট্টালামু। আচ্ছা দোস্ত, আগে মাথা ঠান্ডা কর, কামরুল্লারে সাইজ করতেছি। রুবেল, কামরুল্লারে কল দে। দেখ দোস্ত, ও তো আমার ভাই, এখানে আমি থাকলে প্রবলেম হবে। রুবেল ঠিকই বলেছে। তাছাড়া রুবেল আমাদের সাথে থাকলে ওকে আমরা কিছু করতেও পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই কামরুলরে এক্ষুনি এখানে হাজির কর। তারপর কামরুলকে কল দিয়ে আড্ডাখানায় হাজির করে ক্লাবের দরজা লাগে ইচ্ছে মতো কেলানোর পর, এই তোরা দুইটা আমাকে এইভাবে মারতেছিস কেন? আমি কি করেছি? তা মামা, তুমি আমার রঙ্গিয়ে বলা পিক তুইলা এত সুন্দর একটা ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট করলা কেন? এই পোস্ট আমি করি নাই। ওই হালা, ওই আইডির পাসওয়ার্ড কিন্তু আমাদের কাছে আসে। ওই আইডি যে তোর, তার অনেক প্রমাণও রয়েছে। কিন্তু আইডির পাসওয়ার্ড কেমনে পাইলি? পেয়েছি কোন একভাবে। এখন বল, তুই আগাম কার কথায় করছিস? ভালো করেছি, মনে আছে আমার জরিনের সাথে রিলেশনটা কিভাবে ভাঙছিলি? 7 মাস সাধনা করে ওর সাথে সম্পর্কটা করেছিলাম, তারপর শকুনের সাথে রিলেশনে গেলাম। 3 মাস আগে ওই রিলেশনটা কিভাবে ভাঙলি মনে আছে? গত 3 মাস আগে বাজারের দিকে যাচ্ছিলাম, তখনই খেয়াল করলাম কামরুল শকুনের সাথে বসে মনের সুখে প্রেম চালিয়ে যাচ্ছে। আমি কামরুলকে জিজ্ঞাসা করলাম, মামা কি অবস্থা? হালাই তার গার্লফ্রেন্ডের সামনে এমন একটা ভাব লইল যেন আমার চিনে না। তারপর কামরুলের গার্লফ্রেন্ড সকিনা কামরুলকে জিজ্ঞাসা করলো, বাবু এই হান্ডুটা কে গো? আর সাথে সাথে কামরুল বলল, আরে এলাকার পোলা, মাঝে মাঝে হেলেপ টেলেপ করি, তাই যেখানেই আমাকে দেখে একটু সম্মান করে আর কি। আমি মনে মনে বললাম, দেখছো নি কারবারটা, হালাই ওর গার্লফ্রেন্ডের সামনে আমার ছোট করছে, দাঁড়া তোরে বাসটা দিতেছি। তারপর যেইভাবে সেই কাজ, কামরুলকে ওর গার্লফ্রেন্ডের সামনেই কিছু ভাষণ শুনিয়ে দিলাম। কিরে কামরুল, তোর মধ্যে কি একটু মানুষত্ব নাই? কয়েক মাস আগে জরিনার লাইফটা শেষ করলি, মায়ের এখন ওপারে যাবে, তারপর গেলি মর্জিনার লাইফে। এখন মর্জিনারে নদীর পাড়ে দাঁড় করে রেখে এখানে আরেক মায়ের লগে টাঙ্কি মারস। আর কয়টা মায়ের জীবন এভাবে নষ্ট করবি? মর্জিনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে,
আমি আসার সময় তোর কথা জিজ্ঞেস করছিল। ভালো হ। কথাগুলো এক নিমিষে বলে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে থুকু লুঙ্গি পরা ছিল, লুঙ্গির এক কোণ কাঁধের উপর তুলে এক বালতি খুশি মনে নিয়ে একেবারে তামিল সিনেমার নায়কদের মতো স্টাইল করে ওই স্থান থেকে ভেগে গেলাম। আর ততক্ষণে কামরুল্লাহ সোকেনের প্রেম কাহিনী ইতিহাসের স্মৃতির পাতায় স্থান করে রইল। দেখ ভাই, ওই ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত, কিন্তু হলো তুই আমার সবার কাছে ওইভাবে ছোটো করতে পারলি? তুই তো আমার ল্যাংটা কালের দোস্ত ছিলি, তুই একটা মায়ের জন্য আমারে এমন প্রতিশোধ নিতে পারলি? আসলে আমি এই কাজটা প্রতিশোধ নেওয়ার জন্য করি নাই। আসলে তোর বউ রিয়ার কথায় আমি এই কাজটা করেছি। কি? রিয়ার কথায় তুই সাদকে এইভাবে ছোট করতে পারলি? ওই হারামজাদা, রিয়ার তোরে কত টাকা দিছে? আজব, টাকার জন্য কেউ এসব করে নাকি? রিয়া বলেছে এই কাজটা করতে পারলে ফুলটুসির সাথে আমার লাইনটা করিয়ে দেবে, তাই করেছি। কামরুলের মুখে এই কথাটা শোনা মাত্রই আর এক মুহূর্ত দেরি না করে আমি ভাবি বাবারও আধ ঘন্টা এই হালারে কেলাইলাম। তারপর ওর গুলটু মার্কা চেহারায় কয়েকটা ছবি তোলা ওই আইডিতেই, মানে যে আইডিতে আমার লুঙ্গি পরা পোস্ট করেছিল, ওর ছবিগুলো পোস্ট করে ক্যাপশন দিলাম, সাত ভাই নামে মিথ্যা গুজব ছড়ানোর জন্য আমার বর্তমান অবস্থা। তারপর কয়েক বস্তার রাগ মাথায় লইয়া বাসার দিকে রওনা দিলাম। না, রিয়াকে আজকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো, হারামজাদি বহুত বেড়ে গেছে। তারপর বাসায় প্রবেশ করে যে আমার রুমে ঢুকলাম, রিয়ারে দেখে তো ভাই আমি একবারে কায়েত হয়ে গেছি। বাইরে আমার পছন্দর কালার ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, তার উপর আবার হাতে লাল চুড়ি, খোলা চুল, পায়ে নূপুর। আরে ভাই, এই মায়াকে আমার ক্রাশ খাওয়াইতে খাওয়াইতে মাইরা লেবনি। রিয়াকে দেখা মাত্রই আমার বস্তা বস্তা রাগ মুহূর্তের মধ্যেই রকেটবিহীন মঙ্গল গ্রহে ভাগা দিল। তারপরেই আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, ঘোরায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালা না। এই কুখ্যাত গানটা গাইতে গাইতে একেবারে ছাদে দুঃখ ছাদে চলে আসলাম। ছাদে বসে গল্প লিখছিলাম, এমন সময় রিয়া এসে বলল, কি মিস্টার, খাবেন না? আচ্ছা ভাই, তুই চাষটা কি বলতো? মানে কি, আবারও ঝগড়া করবা? এ এ ভাই, তোর প্রবলেমটা কি? তুই কামরুলে দিয়া আমার এমন ব্যাড পিক ফেসবুকে পাবলিশ করলি কেন? আপলোড করছি, ভালো করছি, আরো কর্ম। তুই কি যেন বলছিলি? আমি তোর জীবন তেনা তেনা করে দিচ্ছি। এখন বুঝবি কত ধানে কত চাল, প্যারা যে কি সেটা টের পাবি। সবে তো মাত্র শুরু। কথাগুলো বলে রিয়া ছাদ থেকে নিচে চলে যেতে লাগলো, আর আমি মদনের মতো নিজের গায়ে নিজেই থাপড় মারলাম। সাত ভাই তুই গেলি। তারপর এক বালতি সমবেদনা মনে লইয়া নিচে গেলাম খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। এমন সময় আব্বু আর আম্মু আমার রুমে আসলো। তোমরা? আচ্ছা তুই কি চাস বলতো? তখন তো বিয়ের জন্য পাগল হয়ে গেছিলি, এখন বৌমাকে মেনে নিচ্ছিস না কেন? আম্মু সত্যি বলছি, আমি রিয়াকে মেনে নিলেও ও আমাকে মেনে নিচ্ছে না। কি? নিজের দোষ এখন বৌমার উপর চাপাচ্ছিস? লজ্জা করে না তোর? এই যে আব্বুর মাথায় হাত দিয়ে বলতেছি, আম্মু আমি সত্যি। এতটুকু বলতেই আব্বু ফট করে আমার হাত থেকে 3 ফিট দূরে গিয়ে দাঁড়ালো। ওই তুই একদম আমার মাথায় হাত দিয়ে কসম বলবি না, আমি এই অল্প বয়সে মরতে চাই না। ওরে মারো মুছে মারো। আচ্ছা আম্মু, রিয়া কোথায়? কিচেনে আছে। কেন? আমি আম্মুর কথার কোনো জবাব না দিই কিচেনে চলে গেলাম। তারপর রিয়ার কাছে গিয়ে নরম গলায় বললাম, রিয়া বল। আমি তোমার সব কথা শুনবো, কখনো তোমার কথার অবাধ্য হব না। প্লিজ আব্বু আমাকে ম্যানেজ করো। আমার একেবারে কাছে আসলো রিয়া, ও 2 হাত দিয়ে আমার কলার ধরে আমাকে একবারে কাছে টেনে নিয়ে, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, আমার সোনাটা বাবুটা। তা এই কথাটা মনে থাকবে তো? আমায় আঙ্গুল দিয়ে স্পর্শ করে বলতে লাগলো। আমিও হ্যাঁ সম্মতি দিলাম। শোনো, এখন থেকে তুমি প্রতি রাতে নিচেই ঘুমাবা, আর আমার সাথে একদমই ঝগড়া করবা না। আর রাতে ঘুমানোর সময় দরজা আনলক করে ঘুমাবা। আমার বিছানা প্রতিদিন পরিপাটি করে রাখবা, মাঝে মাঝে আমার পা টিপে দিবা, কেমন? উফ, মেজাজটা পুরো 420 হয়ে যাচ্ছে। না না, এখন রেগে গেলে চলবে না। আব্বু আম্মুকে শান্ত করতে হলে এখন আমাকে হ্যাঁ বলেই দিতে হবে, তারপর বাকিটা বুঝবো নি। আচ্ছা বাবু। এই তোমার লক্ষ্মী সোনাটা, এই নাও তোমার একটা ফ্লাইং কিস। আমি মনে মনে বলতে লাগলাম, যা আগে আব্বু আম্মুরে সামলা, পরে ঠেলা বুঝাইতেছি। আই লাভ ইউ টু সোনা। তারপরে আব্বু আমার কাছে গিয়ে, আম্মু আপনার ছেলে তার সব ভুল বুঝতে পারছে, প্লিজ আপনারা ওকে আর কোনো প্রেশার ক্রিয়েট করেন না। আসলে অনেক ভালো একটা ছেলে, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। কথাগুলো বলেই রিয়া আবারও কিচেনে চলে গেল। তারপর আম্মু আমার কাছে এসে আমার পেটে গুঁতা দিল।
এতদিনে বুঝতে পারছিস? তারপর সেই লেভেলের একখানা বেটকি মাইরা আম্মু আর আব্বু আমার রুম ত্যাগ করলো। তারপর আমি সেই লেভেলের ভাবলে বাসা থেকে বেরোতে যাব, ঠিক তখনই মনে পড়লো, আরে আমি তো রুঙ্গি পরা, খাইছে রে। আগের বাস খাওয়ার কথা মনে পড়লো। তারপর আবারও রুমে এসে সাদের লুঙ্গি খুলে প্যান্ট পরে আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটছি, এমন সময় হাবিবের এক্সের সাথে দেখা। ও মা, সাথে একটা পিচ্ছি কিউট পোলাও আছে, আসেন ভাই এই মায়াটার একটু চেতায় আসি। হাবিবের এক্সকে উদ্দেশ্য করে বললাম, আরে জান্নাত তুমি? হ্যাঁ সাদ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তারপর জান্নাতের সাথে পিচ্ছিটাকে জান্নাতকে দেখে জিজ্ঞাসা করলাম, বাবু উনি তোমার কি হয়? আঙ্কেল, উনি আমার আম্মুনি হয়। আরে বেটা, উনি তোর আম্মু হইলে আমার ভাই ভাই, কারণ আমার বন্ধু তোর আম্মুর বাবু ছিল। ও মা, তাই? তাহলে তো তুমি আমার ভাইয়াই হও। এই, আপনি কখনোই শুধরাবেন না, না? ঠিক তখন একটা ভুরিওয়ালা পাবলিক এসে জান্নাতকে জিজ্ঞাসা করলো, না জানো, তেমন কিছু না। জান্নাত তোমার বর নাকি? জি ভাইয়া, আর হ্যাঁ, আমার বর মোটেও আপনার ফ্রেন্ডের মতো না। আমাকে একটুও অবহেলা করে না, সব সময় ছায়ার মতো আমার সাথে থাকে। ও হাগু করতে গেলেও তোমার সাথে যায় নাকি? কথাটা বলেই দিলাম দৌড়। আর পিছন থেকে জান্নাত জ্বরের বেগে গালাগালি দিতে লাগলো, তোর কপালে বউয়ের আদর নাই, তোর বউ তোরে দিয়া ঘরের কাজ করাবো, আর আমি কুত্তা ইতর, কথাগুলো মিলিয়ে নিস। তারপর একটু দাঁড়ালাম আর বললাম, তাতেও সমস্যা নাই, তোমারটার মতো অমন ভুরিয়ালা না হইলেই হয়। কথাটা বলে আবারও দৌড় লাগালাম। প্রায় 3.5 মিনিট দৌড়ানোর পর আড্ডাখানে পৌঁছালাম। আরে বেটা আর বলিস না, আসার সময় হাবিবের এক্সের সাথে দেখা, তার একটু চেতে এলাম। হাবিবের এক্সের কথা বলতেই লক্ষ্য করলাম হাবিবের মুখটা একটু মলিন হয়ে গেল। হায় রে, বেচারা হয়তো ইমোশনালি আপসেট হয়ে গেছে। হাবিবের পাশে বসে ওর পেটে হাত বোলাতে লাগলাম, দোস্ত প্লিজ মন খারাপ করিস না, দেখিস তোকে জান্নাতের থেকেও অনেক ভালো মেয়ে দিয়ে বিয়ে করাবো। আরে বেটা, আমি আমার জন্য অফসেট হয় নাই, ভাবতেছি জান্নাতের বরের কথা। বেচারা কত কষ্টে না জানি আসে। কি ভাবলাম আর কি হলো। তারপর হারামিগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফেললাম। রুমে বসে ফেসবুকিং করছি, এমন সময় রিয়া আমার রুমে এসে বলল, বাবুই, এবার লক্ষ্মী ছেলের মতো আমার বিছানাটা করে ফেলো তো। জি আমাকে বলছেন? ওই হারামজাদা, কথা কানে যায় না? বিছানা কর, নয়তো আন্টিকে উল্টাপাল্টা বলে তোকে বাস খাওয়াবো। তুমি সবসময় আম্মুর কাছে এমন মিথ্যা বলে আমাকে বকা খাও? বেশ করি, এখন চুপচাপ আমার কথা শোন, নয়তো কপালে শনি আছে। আব্বে যা, আম্মুকে নিয়ে আয়, দেখি আম্মু কি করতে পারে। কি ব্যাপার, তুই আমাকে ভয় পাচ্ছিস না নাকি? টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে আমার হাতে নিয়ে ভিডিও রেকর্ডটা সেভ করলাম। ভয় তো এবার তুই পাবি। মানে কি, তুই এতক্ষণ আমার কথা ভিডিও করছিস? জি ম্যাম, আপনার সব কাহিনী আমার এই মোবাইলে রেকর্ড হয়ে গেছে। মানে তুমি কিন্তু এটা ঠিক করো নাই। আমি তো তোমার সাথে ওসব মজা করে করতাম। আচ্ছা বাবু, তাহলে এখন আমি মজা করে আম্মুকে ভিডিওটা দেখাই গিয়ে। কথাটা বলে বিছানা থেকে উঠে আম্মুর রুমের দিকে যাওয়ার জন্য যে পা বাড়ালাম, তখনই রিয়া আমার হাত চেপে ধরে, প্লিজ অমনটা করো না, উনি আমাকে খারাপ ভাববেন। ও মা, তাহলে আমাকে যখন খারাপ ভাবে তখন কি আমার কষ্ট হয় না? প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তো তোমার বউ। তুমি কি আমাকে সবার কাছে ছোট করতে চাও? আমি রিয়ার একেবারে কাছে গিয়ে ওর গালে আঙ্গুল দিয়ে স্পর্শ করে, আচ্ছা শোনা, এই ভিডিওটা কাউকে দেখাবো না, কিন্তু এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর তুমি এখন থেকে নিচে ঘুমাবা। এবার লক্ষ্মী মেয়ের মতো আমার পাটা টিপে দাও তো। দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তাহলে ভিডিওটা দেখাই গিয়ে। আরে অমন করো কেন? আচ্ছা দিচ্ছি তো। সুন্দরী মায়ের হাতে পা টিপানোর মজাই আলাদা। ওহ, খুব ভালো লাগছে। এমন সময় রুমে আম্মু এসে, এই তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? নতুন বউয়ের হাতে পা টিপাচ্ছিস? আরে আম্মু তুমি আর বইল না, তোমার বৌমাকে এত করে বললাম যে তুমি নতুন বউ, আমার পা টিপলে কেমন দেখায়। বেচারের একটাই কথা, আপনি আমার বর, আপনার খেদমত করা আমার দায়িত্ব, তাই জোর করে এখন আমার পা টিপে দিচ্ছে। আসলে আম্মু, তোমার বৌমা আমাকে না বড্ড বেশি ভালোবাসে, খুব ভাগ্য করে ওকে পেয়েছি। কথাগুলো বলার সময় লক্ষ্য করলাম রিয়ার আগের ঠেলায় দাঁতে দাঁত কামড়াচ্ছে। আম্মু রিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে, দেখতে হবে না মেয়েটা কার? আচ্ছা তাহলে এখন খেতে আসো। আচ্ছা আম্মু তুমি যাও, আমরা আসছি। আম্মু রুম থেকে যেতেই, ও তুই আমারে দিয়া তোর পা টিপাইলি, তুই একদমই ভালো না, খুব পচা, আমার মান সম্মান কিছুই রইল না। লেখোকা, তুই আমার পা টিপে দিছিস, এতে আবার মান সম্মান যাবে কেন? বিয়ের পর প্রত্যেকটা মেয়ের দায়িত্ব
তার স্বামীর পা টিপে দেওয়া। তুই সারা জীবন এমন হিংসুটটাই থাকবি। কথাটা বলেই রিয়া খাওয়ার জন্য খাবার টেবিলের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। চেতিস না বোন, আমি হাসা কথাই কইছি। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসতে রিয়াকে বললাম, বাবু আমার বিছানাটা ঠিক করে দাও তো। রিয়া একটু রাগ নিয়ে আমার দিকে তাকালো। তখন আমি মোবাইলটা নাড়াচাড়া করে তাকে দেখানো মাত্রই সে একটু দুঃখ নিয়ে তারপর রাগের মাথায় বিছানাটা কোনোভাবে করেই সে নিচে বিছানা করে শুয়ে পড়ল। তারপর আমি খুশিতে গদগদ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজে জানি না। রাত প্রায় 2টা। অকারণে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে কেন জানি রিয়ার দিকে আমার চোখটা আটকে গেল। মনের মধ্যে অজানা এক শিহরণের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। চারদিকে শুনশান নীরবতা। এতদিন বিখ্যাত কবিদের মুখে শুনেছি ঘুমন্ত অবস্থায় মেয়েদের নাকি অনেকটা অপসরীর মতো লাগে, কিন্তু ঘুমন্ত অবস্থায় একটা মেয়ের চেহারায় যে এতটা মায়া যুক্ত হয় সেটা হয়তো নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবো না। সকল মায়া যেন তার চেহারায় বিদাটা ঢেলে দিয়েছেন। হুট করেই লক্ষ্য করলাম রিয়া একটু অতিরিক্ত ঠান্ডার কারণে গুটিসুটি মেরে শুয়ে আছে। তারপর বিছানা থেকে চাদরটা নিয়ে ওর গায়ের উপর দিলাম, ওর কপালটা একটা চুমু এঁকে দিলাম। সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করছি, এমন সময় আম্মু বলল, সাদ আজকে তো 3 দিন পূরণ হলো, তাই আজকে তোকে রিয়াকে নিয়ে রিয়াদের বাসায় যেতে হবে। আমাকেও যেতে হবে কেন? তুমি গেলে সমস্যাটা কি? আমার এমন বোকাশোকা উত্তর শুনে রিয়া হো হো করে এসে উঠল। আহ কি হাসি! এই হাসি প্রেমে পড়ে আমি নির্দ্বিধায় পরলোক গমন করতে পারবো। আমার এমন উত্তর শুনে আম্মু হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। তুই কি আমার সাথে মজা করতেছিস? আরে গাধা, বিয়ের 3 দিনের মাথায় স্বামী স্ত্রী দুজনকে স্ত্রীর বাসায় যেতে হয়। আমিও তো তোর আম্মুকে নিয়ে গিয়েছিলাম। আহা, তোর নানা নানি কি যত্নটাই না করেছিল। আম্মু আমি একা যেতে পারবো না, আমার ডর করে। তাহলে আমার লক্ষ্মী, বিয়ে করার আগে তো ভয়ে লাগে নাই? রেডি হয়ে নে, কিছুক্ষণ পরেই রওনা হবি। বাইরে আমার আম্মুরে কেটাই বোঝাইব? আমি এখন অনেক ছোট, একলা একলা কেমনে যাবো? দুঃখের ঠেলায় ওই রানু মণ্ডলের সেই কুখ্যাত গানটা মনে মনে একটু কিনলাম। বহু ন্যাকামি কাহিনী ঠেলাঠেলি পড়ো, কোনো উপায় না দেখে বাধ্য হয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রিয়াকে নিয়ে রওনা হলাম। রাস্তায় গাড়ির মধ্যে রিয়ার দিকে তাকাতেই মনের মধ্যে কাওয়ার মতো কাকা করে উঠল। আরে আমার না জানি কি হাল করে ওই বাসায় নিয়ে। এই যে পাঠক ভাইয়েরা, আমার জন্য একটু দোয়া করেন। বুঝতে পারছেন, প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে। প্রায় 35 মিনিট জার্নি করার পর আমি আমার শ্বশুর বাড়িতে পৌঁছালাম। আহা, শ্বশুর বাড়িতে প্রবেশ করা মাত্রই মনটা একেবারে ফুরফুরা হয়ে গেল। আহারে, আটাবতী ময়দাবতী আর রূপবতী তরুণীর ঝাঁক এখানে বিরাজ করতেছে। উফ, আমি নাকি আমার শ্বশুর বাড়িতে আসতে গিয়ে এত ভয় পাচ্ছিলাম। কত বড় হাতারাম আমি। মনটায় কইতেছে মাহবুজুর রহমানের গান ফুল ভলিউম দিয়ে শুন না, তার প্রতিশোধ নেই। কিন্তু ভাই নিজের উপর প্রতিশোধ নিলে কেমন যেন মায়া হচ্ছে। তাই আর কিছু না করেই আমাদের জন্য পরিপাটি করে রাখা রুমটাতে প্রবেশ করলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এক গেটে যুবতী মাইয়া এসা আমার চারপাশে জ্ঞান করতে লাগলো। মায়াগুলো এক একটা কিউটের বদনা। টুকু খুশি ঠেলে আবল তাবল বলতেছি, মায়াগুলো একেবারে কিউটের ডিব্বা, দেখতেই পরান্ড জুড়েছে। এই জায়গ থেকে অনায়াসে 2-4টা গার্লফ্রেন্ড বানায় লওয়া যাইব, কিন্তু আমি তো বিয়ে করে এলাইছি, তাই গার্লফ্রেন্ড আর নেওয়া হইল না। তারপর শালিকাগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। দুপুরে খাবার খেয়ে সে আমার বিখ্যাত কাপড় লুঙ্গি পইরা একটা এক্সট্রা ভাব নিয়ে জামাই ভাব লয়ে শালিকাদের সাথে ঘুরতে বের হলাম। তারপর বেশ কিছুক্ষণ ঘুরে টুরে আবারও রিয়ানির কাছে ফিরে আসলাম। দেখি মহারানী আমার মনের সুখে ঘুমাইতেছে। আমি আস্তে আস্তে রিয়ার কাছে গিয়ে ওর গালে হাত দিয়ে স্পর্শ করতেই ফট করে রিয়া উঠে বসে। এই তুই আমাকে টাচ করলি কেন? তোর মতলবটা কি? লেখোকা, তুমি না ঘুমিয়েছিলে? কি তার মানে তুই আমার ঘুমের সময় আমার অসহায়ত্বের সুযোগ নেস? তুই আমার এত বড় সর্বনাশ কেমনে করলি? বিশ্বাস করবেন, আমি তোরে কিচ্ছু করি নেই। তোর বিশ্বাস না হলে পাঠকদেরকে জিজ্ঞাসা কর। তোরে আমি বিশ্বাস করি না। তুই আমার থেকে 4 ফুট দূরে থাকবি। যা শালা, করোনা ভাইরাসের কারণে 3 ফুট দূরত্ব বজায় রাখার কথা শুনছি, কিন্তু 4 ফিট দূরত্ব কেন? ঠাস করে বালিশ দিয়ে আমার মাথায় মারলো। তোর গবেষণা নিয়ে তুই থাক, আমি গেলাম। কথাটা কয়ে রিয়া রুম থেকে ভাগা দিল, আর আমি দুঃখে টেলা চুপচাপ বিছানায় শুয়ে রানু মণ্ডলের গানটা শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার দিকে রিয়ার ডেকে ঘুম ভাঙে। এই শুনছো? বলো। আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, লক্ষ্মী আমার ওঠো। কি ব্যাপার, মাইয়াটার মতলব কি? হুট করে এত চেঞ্জ? তুমি ঠিক আছো তো? সোনা, আমি ঠিক আছি। তুমি ফ্রেশ হয়ে একটু বাইরে আসো। আমার নানু আর মামা মামি আসছে তোমাকে দেখার জন্য।
দেখছো নি কারবারটা। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আরে তুমি ফ্রেশ হয়ে আসো তো, আমি তোমাকে নিয়েই যাব। তারপর আমি ফ্রেশ হয়ে আসতেই ও আমার হাতে ধরে এমনভাবে আমাকে ওর নানু আর মামা মামির সামনে নিয়ে গেল যেন এই দুনিয়াতে আমাদের মতো তো সুখী দাম্পত্যের একটাও নেই। আমি ওনাদের সামনে গিয়ে সালাম দিলাম। সবাই আমার সালামের উত্তর নিয়ে আমাকে নানান রকম প্রশ্ন করতে শুরু করলো, আর আমি হাদারামের মতো ওনাদের বিরক্তিকর প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। তারপর ওনাদের সাথে কথা শেষ করে রুমে এসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রিয়া এসে বলল, বাবু চলো, খাবার টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তারপর সোজা খাবার টেবিলে গিয়ে বসলাম। তা বাবা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আব্বা, কোনো অসুবিধা হচ্ছে না। দেখো বাবা, রিয়া হয়তো একটু রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি তো ওর মামি হই, তারপরও আমাকে ওর মায়ের মতন মানে। ব্যাককালের মতো মুখে হাসি বজায় রেখা, জি মামি, ও খুব লক্ষ্মী মেয়ে। কথাটা বলার পরে লক্ষ্য করলাম আমার শ্বশুরমশাই এক বালতি রস চুলে কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমার নাতনিটা একদম আমার মতন সরল সোজা, কোনো ঘোর প্যাচ বোঝায় না। আবারও মদনের মতো মুখে হাসি নিয়ে, হ্যাঁ নানো, ওর ব্যবহার তো এখনো সেই বিছানায় ইস্যু করার মতো পিচ্ছি বাচ্চাদের মতোই, একদমই গোড় প্যাচ বোঝে না। মনে মনে বললাম, হ বোন, একদমই গোড় প্যাচ বোঝে না, শুধু ভেতর থেকে জিলাপির প্যাচ বের হয়। আমার শ্বশুরমশাই এই আইটেমটাকে যে কোথা থেকে করে আনছে কে জানে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে একা একা একটু ছাদে গেলাম। ও মা, ছাদে হিন্দি গান কে শোনে? ছাদের রাবচা আলো চোখে পড়লো। ছাদের এক কোনায় কেউ একজন উল্টো দিকে বসে এত রাতে হিন্দি গান শুনতেছে। আমি ওনার কাছে ওনার চেহারাটা দেখা মাত্রই আমার চোখ খোলা মাটিতে পড়ে যাওয়ার অবস্থা। তারপর নিজেকে একটু সামলে নিয়ে আমতা আমতা করে বললাম, হ্যাঁ আব্বা, আপনি? আরে বাবা, তুমি বসো। রিয়ার আব্বা মোবাইলের গানটা অফ করে, না মানে আব্বা রুমে বসে বোরিং লাগতেছিল তো, তাই একটু ছাদে আসছিলাম আর কি। আচ্ছা আব্বা, আমি তাহলে যাচ্ছি। কথাটা বলেই আমি জলদি করে সেখান থেকে চলে আসতে লাগলাম। এই জামাই শোনো, আরে এদিকে আসো। আবার ওনার কাছে গেলাম। জি আব্বা। আরে বসো, রুমে গিয়ে কি করবা? কথাটা বলেই আমার হাত টান দিয়ে ওনার কাছে বসিয়ে দিল। তারপর উনি আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আচ্ছা বাবা, একটা সত্যি কথা বলো তো, খাবার টেবিলে বসে তুমি রিয়ার নামের যে প্রশংসা করলে তা সত্যি? কি যে বলেন আব্বা, আপনার মেয়ে তো ভালোই। ডাল মে কুচ কালা হে। জি আব্বা, কিছু বলবেন? আরে না বাবারে, কেউ না বুঝলেও আমি তোমার দুঃখটা বুঝতেছি, কারণ ওর আম্মুর সাথে জীবনটা পার করতেছি তো। মেয়েটা একদমই তার মায়ের মতো হয়েছে। আব্বা জান, আপনি আমার মনের কথাগুলো বুঝতে পারছেন। আচ্ছা আব্বা জান, এই মেয়েটা কি সত্যি আপনার? মানে? না মানে আব্বা, একটু আপনার সাথে মিলে না। আপনার মতো এত ভালো মানুষটার ঘরে কেমনে মায়া হইব? বাবারে, সবই আমার কপালের দোষ। জানো বাবা, কথাবার্তা পাকা হওয়ার পর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সে কি, আমাকে খুঁজতেছিলেন কেন? দেখো, আমি একটা পুরুষ মানুষ হয়ে আরেকটা পুরুষের জীবন কেমনে যাই না শুনে ধ্বংস হতে দেই, তাই তোমাকে খুঁজেছিলাম একটা আগাম সতর্ক সংকেত জানানোর জন্য। কিন্তু বাপরে, তোমার কপালটাই খারাপ। আচ্ছা বাবা দেন, যা হবার তা তো হয়ে গেছে। আপনি যখন আমার শাশুড়ি আমার সাথে জীবন পার করতে পেরেছেন, তাহলে আমাকে পারতেই হবে। তারপরে আমি সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে, এই না বাবা, বিড়ি খাও। আচমকা শ্বশুর আব্বার মুখে বিড়ি খাওয়ার কথা শুনে আমি কয়েক সেকেন্ডের জন্য হার্ট অ্যাটাক করে মরতে মরতে গিয়ে বেঁচে গেলাম। না না আব্বা, আমি সব খাই না। আরে বাবা, লজ্জা পেয়ে না তো। আমি জানি এই বয়সে বিড়ি খাওয়ার একটা প্যারা থাকে। আমিও তোমার মতো প্রতিদিন শ্বশুর বাড়িতে গিয়ে বিড়ি খেতে পারি নাই। নাও, বিড়িটা মুখে নাও। বাপরে, এমন শ্বশুরমশাই থাকলে আর বউয়ের আদর লাগতো না, কোন তো ঠিক না? আমি মুখে বিড়ি নিতে শ্বশুরমশাই লাইটার নিয়ে আমার বিড়িতে আগুন জ্বালিয়ে দিল। তারপর আমার পরাণের শ্বশুরমশাই নিজেও একটা বিড়ি ধোঁয়ায় টানতে লাগলো। শ্বশুর আর জামাই বসে একসাথে বিড়ি খাওয়ার মজাই আলাদা। দুই ভাই থুকো, দুই জামাই শ্বশুর মিলে বিড়ি টানতেছি। এমন সময় হঠাৎ করে দেখি আমার শাশুড়ি আম্মা, রিয়ার নানু আর রিয়ার মামি আর রিয়া আমাদের সামনে এসে হাজির। এসব কি? উরি মারে, সবাই এসে হাজির। বেশি বালপাকনামি করতে গিয়ে দৌড়া খাইয়ে গেলাম নাকি? এখন কি করবো? শ্বশুর মাসের দিকে তাকিয়ে দেখি উনি একেবারে হবুজ পোলাপানের মতো চুপচাপ বসে আছে, আর হাতে সিগারেটটাও দাও। তারপর শ্বশুরমশাই আমার কানের কাছে বেশ বেশ করে বলল, জামাই, ওনার এইভাবে হুটহাট করে চলে আসে। আমার পূর্বের অভিজ্ঞতা আছে বলে আমি সিগারেটটা উদাও করে দিয়েছি। এখন তুমি একটা কিছু বলে ওনাদেরকে সান্ত্বনা দিয়ে দাও। তারপর আমার শাশুড়ি আমার শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, এই, তোমার কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না?
লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও ভালো কথা, এখন আবার জামাইকে নিয়ে খাচ্ছ? লজ্জা শরম কি আকাশে উঠাইছো? এরে এখন কি কমো, আমার শ্বশুর মশাইয়ের সাথে সাথে আমারও মান সম্মান তো মঙ্গল করে পাড়ি জমাইতেছে। একটা বুদ্ধি পেয়ে গেছি। আম্মা, আসলে আপনি যেমন ভাবতেছেন ব্যাপারটা কিন্তু তেমন না। আপনার একটু বুঝতে ভুল হচ্ছে। আসলে আমার বাসায় বসে বোরিং লাগছিল, তাই একটু ছাদে আসছিলাম। তারপরে এসে দেখি আব্বা মনের চোখে স্মোক করতেছে। এখন আপনি বলেন, উনি তো আমার আব্বা, আমি কেমনে যাই না শোনা ওনার মৃত্যু মুখে ঠেলে দিই? আর আপনি তো এখনও যথেষ্ট যুবতী, ওনার কিছু হয়ে গেলে আপনার কি হবে? তাই ওনার হাত থেকে বেরিয়েটা নিয়ে আমি ওনাকে বোঝাচ্ছি যে এটা আমাদের কোনো উপকার আসে না, শুধুমাত্র অপকার ছাড়া। আর এটা খাইলে ক্যান্সারের ঝুঁকি আছে। মুহূর্তের মধ্যে খেয়াল করলাম আমার শাশুড়ি আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাচ্ছে। ওয়া ওয়া বাবা, তুমি তোমার আব্বারে একটু ভালো করে বুঝাও, উনি তো আমার কথা শুনতেই চায় না। আব্বা, আব্বা গো, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আব্বা কারে ডাকবো? আপনি আমারে কথা দেন, আপনি আর বিড়ি খাইবেন না। আমি আর বিড়ি খামো না। তুমি আমার চোখ খুলে দিছ। তুমি আমার মাইয়ার জামাই না, তুমি আমার আব্বা। ওয়াও ওয়াও। কথাটা কয়ে আমারে জড়াই ধরলো। তারপর কান্দাকাটি শেষ করে সবাই নিয়ে ছাদ থেকে নামতে যাব, ঠিক তখনই আমার মহামান্য শ্বশুরমশাই আমার কানের কাছে ফিস করে বলল, জামাই তুমি তো হেব্বিটা উঠাছো। তারপর আমি শ্বশুর আব্বার কানে ফিস করে বললাম, আব্বা, মেয়ে মানুষ আপোষে না মানতে চাইলে পাম্মাইরা বসে আনতে হয়, আর কিছু টুকটাক মিশা কথা কম লাগে আর কি। তারপর জামাই শ্বশুর হাত মিলে দুজনে জানু মানু লইয়া রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নাস্তা করে দুই জামাই শ্বশুর বেরিয়ে পড়লাম। জামাই, তোমার শাশুড়ি কালকে সারা রাত তোমার প্রশংসায় শুধু কইরা গেছে। আব্বা, আমি কার মেয়ে জামাই সেটা দেখতে হবে না? আমি আপনার ধারাটা বজায় রাখবো না? জামাই, তোমার সাথে আমার এমন মিল হইব জানলে কবে তোমার খুঁজা বাইর কইরা আমার মাইয়ার হাতে তোমার হাত তুলে দিতাম। আব্বা, আপনার মতো এমন একটা শ্বশুর আমার মতো প্রত্যেকটা আপডেট পোলাপাইনি আশা করে। থ্যাংক ইউ জামাই। ইউ আর মোস্ট ওয়েলকাম আমার কলেজা শ্বশুর মশাই। তারপর জামাই শ্বশুর কথা বলতে বলতে বাজারে পৌঁছালাম। বাজান, আসো আকবজ্জার দোকানের পিছনে গিয়া 2টা বিড়ি খেয়ে আসি। আরে আব্বা, আপনি বিড়ি খাওয়ার জায়গাও রেডি করে রাখছেন? মনে মনে কয়েকবার চিল্লায় গেলাম, শ্বশুর মশাই জিন্দাবাদ। আমিও তো লুকাই খাই, নয়তো তোমার শাশুড়ি জানতে পারলে কিয়ামতের আলামত দেখাইবো। হ্যাঁ আব্বা, বুঝতে পারছি। তারপর বিড়ি খাওয়া শেষ করে দুজন মিলে আবার বাড়িতে চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় রিয়া এসে বলল, এই তুমি আম্মাকে কি উল্টাপাল্টা বলছো? আম্মা আমাকে বকা দিচ্ছে কেন? আমি বললাম, আমি কখন কি বললাম আম্মারে? তুমি আম্মুকে কেন বলছো আমি তোমার যত্ন করি না? ও মা, তা আমি কি মিথ্যা বলছি নাকি? দেখো, আমি কোনো ঝামেলা করতে চাই না, তুমি আর এসব আম্মুকে বলবা না। মামা বাড়ির আবদার, সত্যি কথা বললেই দোষ, তা আমারে মেনে নিলেই তো পারো। আমি না তোমার মতো ছেলেকে কখনোই মেনে নেব না। এই ভাই শোন, তোর মতো পেট নিজে আমার মতো একটা কিউট পোলা পাইছস, এটাই তো 7 জন্মের ভাগ্য। আবার মুখে মুখে তর্ক। উফ, আমি না তোমার সাথে আর কথা বলতে চাচ্ছি না। তো আমি কি কথা কইতে চাইতেছি নাকি? এই লক্ষ্মী, শোনো না, দেখো তুমি এইসব আম্মুর কাছে বললে আম্মু কি ভাববে? আমার অসম্মান হয় না বলো? এই তো এখন ঠিক আছে, এমন মিষ্টি করে বললেই তো পারো। এমন চিল্লায় বললে তোমার কথা শুনতে মন চায়? আচ্ছা ঘুমাও। মনে মনে বললাম, ঘুমামো কি, আরো বেশি করে ঘুমো। আমার বাসায় আম্মুর কাছে আমার প্রেস্টিজ লিক করছিলি না, এবার ঠেলা বোঝামো। তারপর দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে গেল। আজকে একটু পরেই আমার পরানো শ্বশুর মশারি ছেড়ে আমার বাড়িতে তার মায়ের লইয়া পাড়ি জমামো। বাজান, তোমার খুব মিস করব, সময় পেলেই তোমার আব্বার কাছে চলে আসবা। আব্বা গো, আমি আপনাকে খুব মিস করব। ভালো থাকবেন আর নিজের শরীরের যত্ন নেবেন। তারপর সবাইকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে পৌঁছেই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও আড্ডাখানায় যোগ দিলাম। আড্ডাখানায় যেতেই, কিরে মামা, শ্বশুর বাড়ির খাবার খেয়ে তো মোটা হয়ে গেছিস। আরে বেটা, শ্বশুর বাড়িতে যে যত্নটা করছে, আগে জানলে ল্যাংটা কালায় বিয়ে করে নিতাম। বলিস কি, মামা বললো কেমন যত্ন করে? কমো না। বুঝতে পারছি, বইয়ের ঝগড়া খাওয়াই ফিট হয়ে গেছোস। এই বেটা, আমার কি তোর ব্যাকেল মনে হয় নাকি? বউরে আরো উল্টা বাস দিয়ে আনছি, এখন আমার বাসায় গিয়ে দেখবি বউ আমার একেবারে তারের মতো সোজা হয়ে গেছে। হয়েছে, তোর চাপা রাখ, দেখ মনে গিয়ে কেমন সোজা করছস। তারপর হারামিগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। তারপর রাতের খাবার শেষ করে রুমে আসতেই, সাদ, তোমাকে আমার কিছু বলার ছিল। বলো। দেখো, আমরা দুজনকে সহ্য করতে পারি না,
সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। যেখানে স্বামী স্ত্রী আরেকজনের বিপদে আপদে পাশে দাঁড়ায়, সেখানে আমরা ব্যস্ত থাকি একে অপরজনের বিপদের কারণ হওয়ার জন্য। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। সাদ, আমরা হয়তো কখনোই একসাথে হ্যাপি থাকতে পারবো না। আচ্ছা, আমরা চাইলে তো সবকিছু বললে কি আবার নতুন করে শুরু করতে পারি? না, সেটা সম্ভব না, কারণ আমরা দুজনে একই ক্যাটাগরির। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমার সাথে অকারণে ঝগড়া করব না, কখনো তোমার কষ্টের কারণ হব না। না সাদ, এটা বলা যতটা সহজ, করা ততটা কঠিন। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? সাদ, আমাকে ভুল বোঝো না, আমি তোমার সাথে থাকতে পারবো না। মানে আমি ডিভোর্স চাই। রিয়ার মুখে এই কথাটা শোনা মাত্র আমি ব্যাকুল হয়ে গেলাম। তারপর নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে বললাম, তো তুমি আমার সাথে মজা করছো তাই না? না, আমি তোমার সাথে মোটেও মজা করছি না। আচ্ছা, আমি তো বলেছি আমি আর কখনো তোমার কষ্টের কারণ হব না, আর তোমাকে কখনো কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করব না। আচ্ছা, আমি ভুল করে থাকলে প্লিজ মাফ করে দাও। দেখো সাদ, এইসব বলে আর কোনো লাভ হবে না। আমি তোমাকে চাই না, সেটা একবার বোঝার চেষ্টা করো। রিয়া, আমি নিচে ঘুমাবো, তোমার সাথে কখনো বাজে ব্যবহার করব না প্লিজ। রিয়া দেখো, আমার আম্মু তোমার অনেক ভালোবাসে, আমি ওনাদের কি জবাব দেব? উনি অনেক কষ্ট পাবে, প্লিজ রিয়া। উফ সাদ, তুমি বুঝতে চাচ্ছ না কেন? তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, আমরা সকালে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। না, তুমি ঘুমাও, আমি একটু বাইরে যাব। কথাটা বলার সাথে সাথেই রিয়া কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। আর আমি বাইরে এসে করিডোরে দাঁড়িয়ে ভাবছি, আমার ভুলটা কোথায়? আচ্ছা, আমি তোকে বলেছি আমি ওকে বিরক্ত করব না, তবুও বুঝতে চাচ্ছে না কেন? আমার নিজের জন্য এতটা কষ্ট হচ্ছে না, তবে আমি আমার ফ্যামিলিকে কি জবাব দিব, কি বলবো আম্মুকে? কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাটা কোনোভাবে এক করতে পারছি না। বুকের ভেতরটা ভয়ানক তীব্র যন্ত্রণা ছটফট করছে। রিয়ার দিকে তাকিয়ে দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। খুব ইচ্ছে করছে ওর মায়ামাখা মুখটায় একটা সুখের পরশ এঁকে দিতে। খুব করে বলতে ইচ্ছে করছে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আচ্ছা, হঠাৎ ছেড়ে যাওয়ার কথায় আমি তো কষ্ট পাচ্ছি কেন? আমি তাকে সত্যি ভালোবেসে ফেলেছি? না, কিছু বুঝে উঠতে পারছি না। সকালে রিয়া নাস্তা করে রুমে আসতে বললাম, রিয়া রেডি হয়ে নাও, উকিলের কাছে যাব তোমার ডিভোর্সের জন্য। ভেবেছিলাম কথাটা শোনার পর রিয়া কিছুটা শকড হবে, কিন্তু তেমন কিছুই ঘটলো না। উল্টো স্বাভাবিক হয়ে বলল, আমি রেডি হয়ে নিচ্ছি, তুমি নাস্তা করবা না? না, বাইরে খেয়ে নেব, তুমি রেডি হয়ে নাও। রিয়া রেডি হয়ে যাওয়ার পর ওখানে বেরোতে যাব, তখনই আম্মু এসে বলল, কি রে, তুই এই সময় বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? একটু ঘুরতে যাব, বাসায় বসে বোরিং লাগছে। তা নাস্তা করবি না? নাস্তা করে যা। না আম্মু, এমনিতে লেট হয়ে গেছে, আমি বাইরে খেয়ে নেব, তুমি টেনশন করো না। কি রে, তোর চেহারাটা এমন শুকনো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? মলিন হাসির আড়ালে চেহারার কষ্টের সাপটা লুকানোর চেষ্টা করলাম, আর আম্মুকে বললাম, না আম্মু, আমি ঠিক আছি। তারপর রিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম উকিলের উদ্দেশ্যে। গাড়িতে আমি চুপচাপ করে বসে থাকলেও লক্ষ্য করলাম রিয়ার মধ্যে তার কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না। ও স্বাভাবিকভাবেই বসে প্রকৃতি উপভোগ করছে। তারপর যথাযথ সময় উকিলের অফিসে পৌঁছে কথাবার্তা বলে জানতে পারলাম আমাদের ডিভোর্স হবে, কিন্তু শর্ত হচ্ছে আমাদের এখন থেকে 3 মাস অবধি একই সাথে নিশ্চয় একসাথে কাটাতে হবে। তারপর 3 মাস পরেও যদি আমরা এখানে এসে স্বীকার করি যে আমরা একসাথে থাকতে চাচ্ছি না, তাহলে আমাদের ডিভোর্স হবে। তারপর উকিলের অফিস থেকে বেরিয়ে এসে রিয়াকে জিজ্ঞাসা করলাম, এখন কি করব? এখানে তো আর কিছু করার নেই, আমাদের 3 অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। তা তুমি কি আমার বাসায় যাবে, নাকি তোমাদের বাসায় দিয়ে আসবো? দেখো প্লিজ, আব্বু আম্মুকে এই কথাটা জানিও না। ডিভোর্স হওয়ার পর আমি ওনাদের জানাবো, তার আগে ওনারা জানতে পারলে আমার উপর প্রেশার ক্রিয়েট করবে। আর এই 3 মাস স্বাভাবিক হয়েই তোমার সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে, তবে এটা খেয়াল রাখবা আমার আব্বু আম্মু যেন এসবের কিছুই জানতে না পারে। জানবে না। তারপর রিয়াকে নিয়ে বাসায় এসে আমি আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভেতরের কষ্টগুলো ভিতরেই থেকে যাচ্ছে, না কাউকে বলতে পারবো, না কাউকে বোঝাতে পারবো। হয়তো হারামিগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিলে মনটা হয়তো বা কিছুটা হালকা হবে। আনমনে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কিভাবে সইব এই কষ্টগুলো। যত কিছুই ঘটে যাক না কেন, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আমাকে শক্ত হতেই হবে, নিজের সাথে লড়াই করে যেতেই হবে। কিন্তু আমি যখন ক্লান্ত হয়ে গেছি, কষ্টগুলো নিতে পারছি না, শত চেষ্টা করে নিজেকে সামলে নিতে পারছি না। তারপর আড্ডাখানায় পৌঁছালাম। কিরে বাবা, কি অবস্থা? হ্যাঁ দোস্ত, জব্বর ভালো। তোদের কি খবর?
কি রে, তোর চেহারা এমন লাগছে কেন? কি হয়েছে রে তোর? কই কিছু না তো। দেখ সাদ, আমি তোকে ল্যাংটাকাল থেকে চিনি। তুই সবসময় হাসি খুশি থাকিস, কিন্তু আজ এমন মন মরা হয়ে আসিস কেন? আরে ধুর, তেমন কিছু হয়নি, এমনিতে একটু মন খারাপ আর কি। আচ্ছা, তোর যেহেতু মন খারাপ, চল আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। না রে, আজকে না, অন্য একদিন। তারপর হারামি দুইটা আমাকে এক প্রকার জোর করেই আমাকে নিয়ে ঘুরতে বের হলো। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে যেই না ফিরলাম, ভেতরের কষ্টগুলো আবার আমাকে গ্রাস করতে শুরু করলো। কোনো রকম রাতের খাবারটা খেয়ে বাসায় রাখা ঘুমের ওষুধের থেকে বেশ কয়েকটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লাম। অতিরিক্ত ক্লান্তি আর ঘুমের মেডিসিনের কারণে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। কিরে, এত বেলা হয়ে গেছে তবুও তোর ঘুম শেষ হচ্ছে না কেন? আমি মোবাইলের বাটনটাতে চাপ দেওয়ার পরে স্ক্রিনে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। এ কি আম্মু, 10টা বেজে গেছে? তুমি আমাকে আগে ডাক দিবা না? এর আগেও বেশ কয়েকবার তোকে ডেকে গিয়েছি, কিন্তু তুই তো উঠিসই নাই। আসলে কালকে একটু ঘোরাঘুরি করেছি তো, তাই হয়তো ক্লান্তির কারণে এমনটা হয়েছে। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, কি রে বাবা, তোর কি হয়েছে? কালকে সকাল থেকে লক্ষ্য করছি তুই কেমন যেন হয়ে গেছিস। আরে আম্মু, কিছু হয়নি, আমি ঠিক আছি। এই, আমি না তোর মা, আমাকে বল না তোর কি হয়েছে। আম্মু, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কথাটা বলার সাথে সাথে আম্মু এক প্রকার রাগ দেখে আমার রুম থেকে বেরিয়ে গেল। এই আম্মুটা না একদম আমার কথা বিশ্বাস করছে না। এই মা জাতিটা বড়ই অদ্ভুত। আপনি ভালো থাকার অভিনয়টা সবার সামনে করতে পারলেও এই মায়ের সামনে এসে আপনি হেরেই যাবেন। আপনার অভিনয়টা তার সঙ্গে ধরা পড়েই যাবে। প্রায় 15 দিন পর, এই 15 দিনে আমি আর রিয়া একই সাথে নিচে থেকেছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো কথাই হতো না, যে যার মতো থাকতাম। অবশ্য প্রথম দিকে আমি ওর সাথে নিজে থেকে কথা বললেও ও সবসময় আমাকে ইগনোর করতো, আমাকে অবহেলা করতো। এক কথায় আমাকে তার বিরক্ত লাগতো। তাই এখন আর আমি তাকে বিরক্ত করি না। রাতে খাবার খেয়ে রুমে এসেই রিয়া বলে উঠলো, সাদ, কালকে একটু আমার এক ফ্রেন্ডের বাসায় যাওয়া লাগবে, খুব অসুস্থ, তাই একটু দেখতে যাব। আমাকেও যেতে হবে? আম্মুকে নিয়ে যাও। না না, আমি একাই যেতে পারবো। সে কি, একা কিভাবে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব। দেখো, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, কয়েকদিন পর কাগজটা পেলেই আমরা দুজন দূর রাস্তায়। প্লিজ, আমি এখন। কি ব্যাপার, কি হয়েছে? এমন করতেছেন কেন? রিয়া কিছু বলতে পারছে না, শুধু আমার পিছনের দিকে তাকিয়ে কেমন যেন করছে। আমি হুট করে পিছনের দিকে তাকাতে দেখি আম্মু আমার পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে কি আম্মু আমাদের সব কথা শুনে ফেলেছে? পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে যেতে লাগলো, চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে যেতে লাগলো। আম্মুকে এখন কি বলবো, আমার মাথায় কিছুই আসতেছে না। আম্মু কিছু বলতেছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে একবার আমার দিকে আর একবার রিয়ার দিকে তাকাচ্ছে। তারপর হঠাৎ করে আম্মু আমাদের কিছু না বলে রুম থেকে চলে গেল। আই এম সরি, আমি ভাবি নাই এমনটা হয়ে যাবে। আচ্ছা তুমি ঘুমাও, আমি আম্মুর কাছে যাচ্ছি। শোনো, আমি কি তোমার সাথে আসবো? না, তোমার আসার দরকার নেই, তুমি ঘুমাও। কথাটা বলে আমি আম্মুর রুমের দিকে পা বাড়ালাম। আম্মুর রুমে প্রবেশ করতেই দেখলাম আম্মু হুইল চেয়ারে বসেই দোল কাচ্ছে। আমি আম্মুর কাছে যেতে আম্মু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ছাদে আয়। তারপর আম্মু ছাদের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। আমি আম্মুর সাথে ছাদে গিয়ে পৌঁছালাম। আমাকে জানালি না কেন? আম্মু তুমি কষ্ট পাবে তাই। তো আজ না হয় কাল তো এটা সবাই জানবে। হ্যাঁ, কিন্তু যে কয়েকদিন চাপা থাকবে ততদিনই তো তোমরা একটু হাসি খুশি থাকবে। আম্মু প্লিজ, তুমি এই বিষয়টার অন্য কাউকে জানিও না। আচ্ছা, তোদের সমস্যাটা কি? আম্মু প্লিজ, ওসব জানতে চেও না। তুমি প্লিজ এই কথাটার কাউকে বলো না। আচ্ছা, তবে এটা ঠিক করছিস না। কথাটা বলে আম্মু ছাদ থেকে নিচে চলে যেতে লাগলো। পরদিন সকালে নাস্তা করে রিয়া তার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেল। তারপর প্রায় বিকেলের দিকে বাসায় আসলো। রিয়া বাসায় আসতে আমি আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আড্ডাখানায় যাওয়ার পথে আমার এক স্কুল ফ্রেন্ড ইকবালের সাথে দেখা। আরে সাদ, কেমন আছিস? হ্যাঁ ভালোই, তোর কি অবস্থা? তা তোকে তো দেখাই যায় না, থাকিস কোথায়? আরে দোস্ত, বড় ফাজি আসমত কলেজে অ্যাডমিট হয়েছিলাম। এখন তো বাসা থেকে গিয়ে প্রতিদিন কলেজ করা সম্ভব না, আর নানার বাড়ি তো বড় পেই, তাই নানার বাড়িতে থেকেই পড়াশোনাটা চালাতে হচ্ছে। ও আচ্ছা। তারপর তোর কি অবস্থা? শুনলাম বিয়ে করে নিয়েছিস, তা মামা ভাবিটাকে তো দেখালি না। তোর ভাবিকে তো আগে দেখেছিস। মানে? রিয়াই তোর ভাবি। কি? তারপর মানে তুই যার সাথে রিলেশনে গিয়েছিলি? হুম। কিন্তু আমি তো সকালের দিকে খালার বাসায় থেকে আসার সময় রিয়াকে দেখলাম অন্য একটা ছেলের সাথে একই রিক্সা চড়ে ঘুরতেছে। ওর কথা শোনা মাত্র বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো।
আরে না, কি বলিস, রিয়া তো রিয়ার বান্ধবীর বাসায় গিয়েছে, তুই হয়তো ভুল দেখেছিস। আরে না বেটা, আমার নিজ চোখে দেখেছি। তাহলে হয়তো ওর কোনো আত্মীয় হবে। আচ্ছা দোস্ত, তাহলে চল আড্ডাখানায়। না রে দোস্ত, আমার একটু বাজারে ভেতরে কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তুইও। তারপরে আমি আড্ডাখানার উদ্দেশ্যে বাড়ালাম। মাথাটা কেমন যেন ঘুরছে। তাহলে রিয়াকে আমাকে মিথ্যা বললো? ও কি কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে? না না, এটা কিভাবে সম্ভব? ও তো এমনটা করলো অন্তত আমি টের পেতাম না। কিছু ভাবতে পারছি না, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই ভাবতে ভালো লাগছে না। তাই আড্ডাখানায় না গিয়ে আবারও বাসা থেকে বাড়ালাম। বাসায় গিয়ে আমার রুমে যেতেই দেখি রিয়া বিছানায় এসে টিভি দেখছে। আমি টিভির রিমোটটা হাতে নিয়ে টিভিটা অফ করে দিতে রিয়া বলে উঠলো, কি ব্যাপার, টিভি অফ করলা কেন? আমি চেয়ারে বসতে বসতে বললাম, তুমি তোমার কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলে? কেন? জানতে চাচ্ছি আর কি। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। হ্যাঁ সেটাই তো, কারণ আমার সব প্রশ্নের উত্তর দিতে গেলে তোমার সব কুকর্ম ধরা পড়ে যাবে। কি বাজে কথা বলছো? দেখো সাদ, তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। আমি আফরিনের বাসায় গিয়েছিলাম, ও অসুস্থ। তুমি আফরিনকে কল দিয়ে জানতে পারো। পকেট থেকে মোবাইলটা বের করে আফরিনকে কল দিলাম। কল রিসিভ হতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি বোন, ভালো। শুনলাম তুমি নাকি অসুস্থ। জি ভাইয়া, একটু সিক। আচ্ছা, রিয়া তোমাকে দেখতে যাওয়ার কথা বলেছিল, ওকে তোমার ওখানে গিয়েছিল? জি ভাইয়া, সকালে এসেছিল। ও আচ্ছা, ঠিকঠাক সময় মেডিসিন খেয়ে নিও, রাখছি তাহলে। তারপর লাইনটা কেটে দিতেই, এবার বিলিফ হয়েছে তো? দেখো, আমাদের আর কিছুদিন পরেই ডিভোর্স হয়ে যাবে। এর আগে আর আমি কোনো ঝামেলা চাচ্ছি না। কথাটা বলে রিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমারও ভালো লাগছিল না, তাই বিছানায় শুয়ে পড়লাম একটু বিশ্রামের জন্য। কিন্তু মাথা থেকে একটা বিষয় কিছুতেই যাচ্ছে না, ইকবাল কি তাহলে সত্যিই ভুল দেখলো? এভাবে দেখতে দেখতে প্রায় 21 দিন কেটে গেল। একদিন রাতে ঘুমিয়ে আছি, রাত প্রায় 3টা বাজে। কোনো এক অজানা কারণে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ বিছানার দিকে চোখ যেতে দেখি রিয়া বিছানায় নেই। কি ব্যাপার, এত রাতে রিয়া কোথায় যাবে? মুহূর্তের মধ্যেই আবার ভাবলাম হয়তো টয়লেটে গেছে। কথাটা ভেবে আবার চোখের পাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু রহস্যময় ব্যাপার হলো, আমার কেন যেন মনে হচ্ছিল কিছু একটা ঝামেলা আছে। না, একটু সজাগ থেকে দেখি তো। টয়লেটে গেলে তো 15 মিনিটের বেশি লাগার কথা না। 20 মিনিট হয়ে যাওয়ার পরও রিয়ার কোনো খোঁজ নেই। বিছানা থেকে উঠে ধীর পায়ে আস্তে আস্তে টয়লেটের দরজার কাছে গিয়ে দরজায় কান রাখতে যা শুনলাম, তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভেতরে যা ঘটছে, রিয়া সম্ভবত কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, আর তার সাথে মোবাইলে কলের মাধ্যমে কথা বলছে। বাবু, তুমি একদম টেনশন করো না তো। সাদের সাথে আমার ডিভোর্সটা হয়ে গেলেই আমরা বিয়ে করে নেব। কি বলো তুমি এসব? আমি টেনশন করব না তো কে করবে? তোমাকে অন্যের ঘাড়ে রেখে আমি কিভাবে টেনশন মুক্ত থাকি, তুমি এই বলো। আমি বুঝি তো তোমার কষ্ট হয়, কিন্তু আমিও তো তোমাকে ছাড়া ভালো নেই। আর মাত্র 2 মাস 9 দিন, তারপরেই আমরা এক হয়ে যাব। না, কথাগুলো শুনতে পারছি না। দরজার কাছ থেকে কানটা সরিয়ে নিলাম। ভেতরটা কষ্টে আর ঘৃণায় ফেটে যাচ্ছে। আমি কিনা তাকে হারানোর যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিট হয়ে গেছে। কিছুক্ষণ পরে রিয়া টয়লেট থেকে বের হয়ে আমাকে দেখে থমকে গেল। ভয়ের তো চেহারা নিয়ে রিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, এত ভয় পাচ্ছ কেন? কিছু হয়েছে? কই না তো। আরে কি হয়েছে আমাকে বলো। ভয় পেয়েছ? আরে ভয় পেও না, আমি আসি তো, যাও গিয়ে শুয়ে পড়ো। আপনারা কি ভেবেছেন এত বড় একটা কাহিনী হয়ে গেল আর আমি ওকে কিছু বলিনি কেন? কারণ আমি ওর কাহিনী অনেক আগে জেনে গিয়েছি। যেদিনে প্রথম আমাকে ডিভোর্সের কথা বলেছিল, ওই দিনে আমার সন্দেহ হয়েছিল কিছু তো গোলমাল আছেই। তারপর ইকবালের কথাটা শোনার পর আমার সন্দেহটা আরও তীব্র আকার ধারণ করলো। তারপর রিয়ার ফ্রেন্ড আফরিনকে কল দেওয়ার পর রিয়া আমার সাথে রাগ দেখে রুমের বাইরে যাওয়ার পর আমি তো আবার আফরিনকে কল দিয়েছিলাম। আর আফরিনকে আমি বলি যে, আফরিন, রিয়া কখন বাসায় আসবে? সে কি, রিয়া তো সেই কখন চলে গিয়েছে, এখনো বাসায় পৌঁছয়নি। বলো কি, রিয়া তোমার বাসা থেকে কয়টার দিকে বের হয়ে গেছে? এই তো দুপুরে লাঞ্চের পরেই, এই ধরেন 2টোর দিকে হবে। ও আচ্ছা, আমি ওকে মোবাইলে ট্রাই করছিলাম আর কি, কিন্তু পাইনি। আমি তো একটু বাইরে, বাসায় গিয়ে দেখি ও আসছে কিনা। এই যে পাঠক সাহেবেরা, মিথ্যা বলছি বললে আবার রাগ করে না। বাইরে মাঝে মাঝে সত্যটা সামনে বের করার জন্য কিছুটা মিথ্যা বলতে হয়। ও আচ্ছা, ও হয়তো বাসায় চলে গিয়েছে, আপনি টেনশন করিয়েন না। আর আমি ওর নাম্বারে ট্রাই করে দেখছি। না না, টেনশনের কিছু নেই, ও বাসাতে আছে। আম্মু এখন মেসেজ দিয়ে বলল। তারপর আফরিনের কলটা কেটে দিতেই সেদিন রাতে রিয়ার মোবাইলে কল লিস্ট চেক করে
রিয়ার বয়ফ্রেন্ডের নাম্বারটা আমার মোবাইলে নিলাম। তারপরে হারামজাদাকে কল দিয়ে কৌশলের ঠিকানা নিয়ে নিলাম। তারপর ওর ব্যাপারে গোপনীয়ভাবে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই হালায় আস্ত একটা ঠকবাজ। হালার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, আর এই ধরনের বাটপারের জন্যই আমার কিছু অবুঝ পাঠক ভাইয়েরা আজ সিঙ্গেল। যাই হোক, ওই ছেলের বেস্ট ফ্রেন্ডের থেকে জানতে পারলাম অনেক অনেক আগে থেকে রিয়াকে পছন্দ করতো। আর আমার সাথে যখনই রিয়ার রিলেশন হয়ে যায়, আর তখনই ও প্ল্যান করে রিয়ার কাছে আমার কিছু মিথ্যে মিথ্যে ইনফরমেশন দিয়ে আমাকে রিয়ার কাছে খারাপ সাজিয়ে আমার সাথে রিয়ার ব্রেকআপ করিয়ে নেয়। আর তারপরে রিয়ার একাকিত্বের সময়গুলোতে ও পাশে থাকার অভিনয় করে। ও দুর্বলতার সুযোগ নিয়ে ওকে প্রপোজ করে। রিয়ার ভরসার হাত পেয়ে রিয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়, আর রিয়া ব্যাককেলের মতো ওর ফাঁদে পা দিয়ে দেয়। আর ওই হারামজাদার নামটা হচ্ছে রোহান। আর রোহানের ফ্রেন্ডের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, রিয়ানিকে আমাকে অসম্ভব ভালোবাসতো, কিন্তু ওই ছেলেটার দেওয়া কিছু ভুল ইনফরমেশনের কারণে ও আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আর সব কিছু জানার পর আমি এখনো চুপ করে আছি, রিয়াকে কোনো কিছু বলে দিচ্ছি না। এই প্রশ্নটা হয়তো আপনাদের মনে করে আসছে, তাই না? দেখেন, আমি যদি এখন রিয়াকে সব কিছু বলে দিই, তাহলে রিয়া আমাকে বিশ্বাস নাও করতে পারে। তাই আমি আর আমার হারামি বন্ধু দুইটা মিলে এখানে ছেলে বলে একটা প্ল্যান তৈরি করলাম। আর আমাদের প্ল্যানটা হচ্ছে, রোহান যখনই তার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবে, তখনই সরাসরি রিয়াকে সেখানে যে কোনো উপায়ে হাজির করে ওর আসল রূপটা রিয়ার সামনে লাইভ উপস্থাপন করব। এই যে পাঠক ভাইয়েরা, আপনারা আবার কাউকে প্ল্যানের কথা বললেন না, তাহলে রোহান জেনে গেলে সব প্ল্যান ভেস্তে যাবে। তারপরে কেমনভাবে যেন আমার দিকে বারবার পিছন ফিরে তাকাতে তাকাতে রুমে গিয়ে কাছামাছি হয়ে শুয়ে পড়ল। আর এই যে আমিও যাই গিয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের সাথে কথা বলতে বলতে এমনিতে আমার সাদের ঘুমের 12টা বেজে গেছে। গুড নাইট। প্রায় 3 দিন পর আমরা আমাদের প্ল্যানের সফলতার দ্বার প্রান্তে পৌঁছালাম। মানে আজকে রোহান তার একটা গার্লফ্রেন্ডের সাথে কিশোরগঞ্জ নিহাল পার্কে অবস্থান করতেছে। আর আমি রিয়াকে কল দিয়ে বললাম, রিয়া, তোমার আব্বু কিশোরগঞ্জ নিহাল পার্কের সামনে অ্যাক্সিডেন্ট করেছে, তুমি এক্ষুনি চলে আসো এখানে। আর ফোন করা মাত্রই 13 মিনিটের মধ্যে রিয়া ওখানে এসে হাজির। তারপর দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসে বলল, স্যার আব্বু কোথায়? আরে শান্ত হও, তোমার আব্বুর কিচ্ছু হয়নি। মানে তাহলে আমাকে যে বললা আব্বু অ্যাক্সিডেন্ট করেছে? মানেটা আমার সাথে আসলেই বুঝতে পারবে। তারপর রিয়ার হাত ধরে নিহাল পার্কে প্রবেশ করেই রোহানের পিছন দিক থেকে আমি রিয়াকে ওর কাছে নিয়ে গিয়ে, দেখো তো চিনতে পারো কিনা তোমার এই নাগরকে, যার মিথ্যা মায়া জড়িয়ে আমাকে ভুল বুঝে ছেড়ে গিয়েছিলে, আবার এখন বিয়ের পরও আমাকে আবার ছেড়ে যাচ্ছ এই বন্ডটার জন্য। রিয়া রোহানের সামনে যেতেই ঠাস করে একটা শব্দ পেলাম। শব্দ শুনে বুঝতে পারলাম অ্যাকশনটা ডাইরেক্ট খেলা নিতেই চলে গেছে। ওই হালা, তোর জন্মের ঠিক আছে? তুই নাকি আমার জন্য 13 নদী পার কইরা আমাকে সেফটি দিতে পারবি? এই তার নমুনা? তুই আমাকে কেন ঠকাইলি? তারপর রিয়া পাশে রাখা একটা বাঁশ পেয়ে রোহানকে ইচ্ছে মতো খেলাতে লাগলো। অবস্থা বেগতিক দেখে রোহানের সাথে রোহানের গার্লফ্রেন্ডও বেইমানি করলো। রিয়ার সাথে যোগ করে রোহানকে খেলাতে লাগলো। আর আমি সে লেভেলের ভাব নিয়ে ক্যামেরাম্যান হয়ে এইসব ভিডিও শ্যুট করতে লাগলাম। তারপর অবস্থা বেগতিক দেখে আমি রিয়া আর ওই মায়ের কাছে গিয়ে বললাম, বোন রে, তোরা এই অবুজ পোলাটারে মারিস না, বেচারা তো মরে যাব। তারপর দেখলাম মহিলা দুইটা আমার দিকে বাঁশ লয়ে আগাইতে লাগলো। আমি করুণ অবস্থায় পড়ে গেলাম। বোন রে, ওই হালারে মার, ইচ্ছে মতো মার, তোরা মারতে থাক, আমি তোদের লাগা ঠান্ডা পানি নিয়ে আইতেছি। ইস, বোন দুইটা একেবারে হাঁপাই গেছে। তারপর ফট করে দৌড়ালাম, পানি আনার জন্য রওনা হয়ে গেলাম। তারপর পানি এনে যে পৌঁছালাম, দেখি মেয়ে দুইটা রোহান ক্যামেরা একেবারে হতাই দিচ্ছে। আমি দৌড়ে গিয়ে রোহানের কাছে গিয়ে বললাম, হায় হায়, তোমার ওরা মেরে ফেললো নাকি? উল্টো আরো ওই দুই মহিলা বলল, মেরে ফেলছে, ভালো করছে, নয়তো আরো অনেকগুলো মেয়ের জীবনও নষ্ট করত। তারপর রোহানকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠালাম, আর ওই মেয়েটারে তার বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমার সাথে রিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে যে আমার রুমে গেলাম, দেখি রিয়া সে লেভেলের দুঃখ ভাব নিয়ে চোখের জল ফেলছে। আমি ওর কাছে গেলাম, রিয়া প্লিজ কান্না করো না, যা হবার তা তো হয়ে গেছে। তুই না হয় আমারে ভালোবাসস নাই, তাই অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যাইতে পারছিলি, কিন্তু রুহাইন না, তোরা ছেলে জাতিটাই খারাপ। একটু আগে কি বললা? আমি অন্য কারোর সাথে রিলেশনে গিয়েছি মানে? হ্যাঁ, আমার কাছে প্রুফ আছে। মনে মনে ভাবলাম, প্রুফ কোত্থেকে দেখাবে? আমি তো রিয়া ছাড়া অন্য কারোর সাথে সম্পর্কেই যাইনি। কি, কোথায় দেখাও তো। এই মেয়েটাকে? ওর মোবাইলে একটা ভিডিও দেখালো। আমি ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এটা আদ্রিতা, ও আমার ফ্রেন্ড মামুনের ছোট বোন। এটা তো আদ্রিতা। কয় নাম্বার জিএফ এটা? হোয়াট আর ইউ ম্যাড? এটা আমার ফ্রেন্ডের ছোট বোন। বাসা যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল রিক্সার জন্য,
তো আমিও তখন ওই বাসার দিকে যাচ্ছিলাম, তাই ওকে ওই বাসায় নামিয়ে দিয়েছি। মিথ্যা কেন বলো? তোমার এর সাথে রিলেশন আছে? দেখ ভাই, আমি তোর সত্যিটাই বলছি। এখন তুই বিশ্বাস করলে করতে পারিস, আর অবিশ্বাস করলেও করতে পারিস। তোর বিশ্বাস বা অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, সেটাই তো। আমি তোমার লাইফে না থাকলেও তো তোমার কিচ্ছু হবে না। তোমার তো আবার অভাব নেই। মুখ সামলে কথা বলবা। আমি আর সবার মতো একজনকে রেখে আরেকজনকে সামলাতে জানি না। ও, তা এখন আমি রিলেশনে গিয়েছি তাতেই দোষ? আর তুমি যে রাস্তায় বসে তোমার নিউ জিএফ আনিতাকে আমাদের বিয়ের 9 দিন পরেও তোমার হাতে ফুচকা খাইয়ে দিয়েছো? ওর মুখে এই কথাটা শোনা মাত্রই আর নিজেকে সামলে রাখতে পারলাম না। ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। রিয়া গালে হাত দিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখের কোণে পানি টলমল করছে। স্যার, তো তুমি? হ্যাঁ, আমি অনেক সহ্য করেছি তোমার ফালতু বকবকানি। মিথ্যা বাবাদের কত দিবা? আমার লাইফটা তুমি বরবাদ করে দিয়েছো। আর এটা আমার ভাগ্নি হয়, ও মাত্র ক্লাস 6-এ পড়ে, আর তুমি ওকেও রেহাই দিলা না। একটা মানুষের মনের চিন্তাধারা যে কতটা নিচ আর জঘন্য হতে পারে তা আমার ভাবা ছিল না। আর শোনো, আমি এরিয়া ছাড়া আর অন্য কাউকে মন দিতে পারিনি, তাই অন্য কারোর সাথে সম্পর্কেও জড়াতে পারিনি। তুমি আদ্রিতা রানীদের সাথে কথা বলে দেখতে পারো। আর এই দুজনই তোমার কথা খুব ভালোভাবে জানে, আর তারা এও জানে যে তুমি আমার বিবাহিত স্ত্রী। কি? তাহলে আফরিনও আমার সাথে বেইমানি করলো? মানে? চলো এক্ষুনি আফরিনের বাসায় যাব। তোমার প্রয়োজন থাকলে তুমি যাও, আমি যেতে পারবো না। ওহো, তার মানে তোমার মনে ভেজাল আছে, তাই তুমি যেতে চাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, চলো। তারপর রিয়াকে নিয়ে বাইকে করে সোজা আফরিনের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিট পর আফরিনের বাসায় পৌঁছে কলিং বেল চাপ দিতেই আফরিন দরজা খুলে আমাদের দুজনকে একসাথে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। রিয়া, এ সময় আমাকে তো আসার আগে জানালিও না। আচ্ছা, তোমার শরীরের অবস্থা এখন কেমন? জি ভাইয়া, ভালো। কি রে আফরিন, ঘরে আসতে বলবি না? হ্যাঁ, সে কি, ঘরে আয়। তারপর আমি রিয়া আফরিনের ঘরে যেতেই রিয়া আফরিনকে জিজ্ঞাসা করলো, আফরিন, তোর হাজবেন্ড কোথায়? তো অফিসে একটু বাইরে গিয়েছে। ও দেখ আফরিন, তুই অসুস্থ, তাই তোকে কোনো প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই শুধু এতটুকু বলে দে যে আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য আমাকে তুই এত বড় শাস্তি দিলি। আমি আবার কি করলাম? তুই গত মাসে আমাকে কয়েকটা ছবি দেখিয়েছিলি যেখানে সাদ আনিতাকে ফুচকা খাইয়ে দিচ্ছে, আর তুই এও বলেছিলি যে সাদের সাথে নাকি আনিতার সম্পর্ক রয়েছে, আর এটা তুই আনিতার মুখ থেকেই জেনেছিলি। আফরিন চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। কি ব্যাপার, কিছু বলছিস না যে? তুই আমার সাথে এটা কেমনে পারলি? অন্তত তুই তো জানতিস আমি সাদকে কতটা ভালোবাসতাম। ওর সাথে সম্পর্কে যাওয়ার কিছুদিন পরই রোহান আমাকে আজে বাজে কিছু মিথ্যা নাটক সাজিয়ে আমার কাছে সাদকে খারাপ বানিয়ে আমাকে সাদের জীবন থেকে সরিয়ে দিয়েছিল। ভেবেছিলাম বিয়ের পর অন্তত সাদকে আমি আমার রূপের জালে ফাঁসিয়ে আমার প্রেমে ফেলে দেব। ভাবতাম ও তো অন্য কারোর সাথে রিলেশন বিয়ের আগেই করেছে। বিয়ের পর তো অনেকেই আছে যারা ভালো হয়ে যায়, অথচ দেখ সাদ কিন্তু আমি ছাড়া কখনো কারোর সাথে রিলেশনেই যায়নি। এই ছেলেটা আমার সুখের জন্য সব করেছে, আর বিনিময়ে আমি তাকে শুধু কষ্টই দিয়েছি। তুই জানিস আফরিন ও আমাকে কতটা ভালোবাসে? দেখ না, তুই আমাদের বিয়ের 9 দিনের মাথায় যখন আমাকে জানিয়েছিলি সাদ আনিতার সাথে রিলেশন করে, তারপর আবারও আমার মন ভেঙে গেল। জানিস, অনেক কান্না করেছি সেদিন। যেই মানুষটাকে এতটা ভালোবাসি সেই মানুষটার কাছে নিজে থেকেই ডিভোর্স চেয়েছি, আর ও আমার দুঃখের জন্য আমাকে ডিভোর্স দিতেও রাজি হয়েছে। আর ওর আম্মুর কাছে এই দোষ নিজের ঘাড়ে চাপিয়ে আমাকে ওর আম্মুর কাছে ভালো মেয়ে হিসেবে রেখে দিয়েছে। অথচ দেখ, ওর আম্মু এই কারণে আর ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। একটা মানুষকে আর কত কষ্ট দেওয়া যায়? আচ্ছা আফরিন, তোর উপর আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, শুধু এতটুকু আমি জানতে চাই আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম যে যার জন্য তুই আমাকে এত বড় একটা শাস্তি দিলি? এখানে তার কোনো দোষ নেই, এখানে পুরো অপরাধটাই আমার। গত মাসে তোর ভাইয়া কিডনির সমস্যার জন্য মেডিকেলে ভর্তি করেছিলাম। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু তুই এটা জানিস না ওকে সুস্থ করে তুলতে আমার তখন 10 লাখ টাকা লাগতো। জানিস, আত্মীয় স্বজনের মধ্যে কারো কাছে তখন একটা টাকাও পাইনি। আমরা তো মধ্যবিত্ত, কোথা থেকে এত টাকা জোগাড় করবো বল? আর অন্যদিকে সাপির মৃত্যুর মুখে ঢলে পড়ছিল প্রতি মুহূর্তেই। রিয়া, তুই আমাকে শাস্তি দে। বিশ্বাস কর, সাদ ভাইয়া অনেক ভালো, আর তুই অনেক ভাগ্যবতী একটা মেয়ে যে সাদ ভাইয়ার
একটা মানুষকে তোর লাইফ পার্টনার হিসেবে পেয়েছিস। রিয়া জানিস, ওই টাকার জন্য যখন আমার দিশেহারার মতো অবস্থা, তখন আমার কাছে একটা বাজে প্রস্তাব আসে। আর সেই প্রস্তাবটা নিয়ে আসে রোহান। ও তখন বলেছিল, যদি আমি তোর চোখে সাদকে খারাপ বানিয়ে তোদের আলাদা করতে পারি, তাহলে রোহান আমাকে 10 লাখ টাকা দিবে। আর আমিও আমার স্বামীকে বাঁচানোর জন্য এত বড় একটা খারাপ কাজ করতে রাজি হয়েছিলাম। তুই শুধুমাত্র টাকার জন্য? ছি, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে টাকা দিতাম। আমাকে মাফ করে দে, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আফরিনের কথায় কান্না দিয়ে আমার হাত ধরে বলল, সাথ চলো, বাসায় যাব। তারপর রিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় রিয়া এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, সাদ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। দেখো, যা হবার হয়ে গেছে, এখন আর আমার কিছু করার নেই। ডিভোর্স পেপারটা হাতে আসলেই আমি সাইন করে তোমাকে মুক্তি দিয়ে দেব। সাদ, আমি তো ইচ্ছে করে কিছু করিনি, আর আমি তো তোমায় ভালোবাসি। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। রিয়া চুপ করে আছে। কিছুক্ষণ পর, আচ্ছা তুমি খাটে গিয়ে ঘুমিয়ে যাও, আমি নিচে ঘুমাবো। তারপর রিয়ার কোনো কথায় উপেক্ষা না করেই আমি নিচে বিছানা করে শুয়ে বললাম। পরদিন সকালে নাস্তা করে বাইরে বেরোতে যাব, ঠিক তখনই রিয়া আমার সামনে এসে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিল। এই কি হয়েছে? এখন বোকার মতো কান্না করতেছো কেন? প্লিজ আমায় ছেড়ে দিও না, আমি তোমায় অনেক ভালোবাসি। শোনো, একটা মানুষকে শুধুমাত্র ভালোবাসলে হয় না, তার প্রতি বিশ্বাস আর ভরসাটাও রাখতে হয়, যেটা তোমার মধ্যে নেই। সাদ, আমি তোমায় অনেক বিশ্বাস করি। বিশ্বাস? তাও তুমি এই আমাকে? হাও ফানি। শোনো, ভালোবাসার মানুষটা ভুল করলেও তাকে শুধরানোর একটা সুযোগ দিতে হয়, তার পাশে থেকে ওই ভুল পথ থেকে তাকে ফিরিয়ে আনতে হয়। আর তাতে যদি সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন না ঘটে, তাহলে তাকে ছেড়ে দেওয়া শ্রেয়। কিন্তু তুমি কি করেছো? তুমি দেখো, আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। মাফ? তাও তোমায়? কই, আমাকে তো তুমি মাফ করোনি। আমি যে তোমায় বলেছিলাম আমার আম্মু হার্টের রোগী, আমার আম্মু এটা সইতে পারবে না, তুমি আমাকে ডিভোর্স দিও না, আমি তোমার সব কথাই শুনবো, তোমার কোনো প্রকার কষ্টের কারণই হব না। আমাকে তো তুমি একটু সুযোগ দাওনি। আচ্ছা, আমি তো কোনো ভুল করিনি, তা তুমি আমায় শাস্তি দিয়েছ। আচ্ছা, তুমি ফিরিয়ে দিতে পারবে আমার কষ্টের সেই রাতগুলো? ফিরিয়ে আনতে পারবে আমার আর আম্মুর সেই বন্ধুমহল সম্পর্কটাকে? আমার আম্মুর চোখে জলের মূল্য তুমি দিতে পারবে রিয়া? আমার আম্মু তো কোনো ভুল করেনি, তোমাকে সে নিজের মেয়ের থেকেও বেশি ভালো আর ভরসা করতো। আর সেই মানুষটা চোখের পানিও তোমার হৃদয়টাকে নরম করতে পারেনি। আমাকে তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, তবু আমাকে ছেড়ে দিও না প্লিজ। আই এম সরি, তোমার একটাই শাস্তি, তুমি আমার জীবন থেকে চলে যাও। কথাটা বলেই আমি আমার রুম থেকে বাইরে চলে আসলাম। আমি একদিকে কান্না করতেছি আর তুই মজা লস। আমি মজা নিলাম কোথায়? আমি তো তোমাকে ভালো উপদেশ দিচ্ছি। দেখো, তোমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে গেলে আর কেউ তোমার দিকে ফিরে তাকাবে না, আর রোহানের মতো ছেলেরা তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাও করবে না। তখন তোমার কি হবে? প্লিজ কান্না করো না, তুমি থাকো তোমার উপদেশ নিয়ে। রাগ দেখে কথাটা বলেই সে সাদের উদ্দেশ্যে রওনা দিল। যা বাবা, বেশি কষ্ট দিয়ে ফেললাম না তো? নিশ্চয় এখন সাদে গিয়ে পুবে পুবে কান্না করবে। থাক, কষ্ট ভাগ্যে, সে কষ্ট পেলে আমার কি? একটু কষ্ট করে বুঝুক, অন্য কাউকে কষ্ট দিলে তা সহ্য করতে কতটা কষ্ট হয়। তারপর আমি হাত পা ছেড়ে দিয়ে সেই লেভেলের একটি ঘুম দিলাম। বিকেলের দিকে ঘুম ভাঙলো রুবেলের কলের রিংটনের আওয়াজে। রিসিভ করলাম, করেই কিরে বেটা, কই তুই? বাসায় ঘুমোচ্ছি। তাড়াতাড়ি ঘুমটা পকেটে লইয়া আড্ডাখানায় আয়। আমি উঠে ফ্রেশ হয়ে আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর হারামিগুলোর সাথে আড্ডা শেষ করে রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার শেষ করে যে খাবার টেবিল দিয়ে করতে যাব, ঠিক তখনই লক্ষ্য করলাম রিয়া খাবার শুধু নাড়াচাড়া করছে, কিন্তু খাচ্ছে না। রিয়া, খাচ্ছ না কেন? রিয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার খেতে ইচ্ছে করে না। মা, তোমার কি কিছু হয়েছে? শরীর খারাপ? না বাবা, আমি ঠিক আছি, বিকেলে হালকা কিছু খেয়েছি তো, তাই ক্ষুধা মরে গিয়েছে। আম্মু চুপ করে আছে। আচ্ছা, জোর করে খেয়ে নাও। কথাটা বলে আমি আমার রুমে এসে কানে হেডফোন গুজিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। 3 দিন পর রাতে বিছানায় শুয়ে আছি। এমন সময় রিয়া আমার কাছে এসে বলল, আমার কিছু বলার ছিল। বলো। তুমিই তো বলো ছেড়ে যাওয়া না মানিয়ে নেওয়াটাই ভালোবাসা, তাহলে তুমি আমাকে এখন ছেড়ে দিচ্ছ কেন? দেখো, তুমি যদি ভুল করতে বা আমায় শুধুমাত্র ছেড়ে যেতে, তাহলে আমি তোমায় মানিয়ে নিতাম। কিন্তু তুমি তো আমাকে শুধু ছেড়ে যাওনি, আমাকে দিনের পর দিন ঠকিয়েছ,
বিয়ের আগে না হয়ে আমাকে কিছু না বলে তুমি ছেড়ে গিয়েছিলে, কারণ আমি শুধুমাত্র একাই তখন কষ্ট পেতাম। কিন্তু বিয়ের পর তুমি শুধু আমাকে ছেড়ে যাচ্ছিলে না, ছেড়ে যাচ্ছিলে আমার মা বাবা সবাইকে। তাদের বিশ্বাসের বুকে তুমি নিজ হাতে ছুরি চালিয়েছিলে। তারপর আমি সব কিছু মেনে নিতাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলে। আচ্ছা, কখনো যদি আমার ফ্যামিলির কেউ জানতে পারে তুমি আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে, ছি, তোমার এই সুন্দর চেহারাটা দেখলেও এখন আমার অসম্ভব ঘৃণা হয়। আর তুমি কথায় কথায় বলো তুমি আমায় ভালোবাসো। আচ্ছা, এটা কি সত্যিই ভালোবাসা? তুমি কোথাকার কোন ছেলের কথায় আমাকে অবিশ্বাস করে ফেললে? আমাকে একটাবার অন্তত জিজ্ঞাসা করতে পারতে। আর আমাকে জিজ্ঞেস না করলেও তো তুমি অন্তত একটু খোঁজ নিয়ে দেখতে পারতে। তুমি আমায় অন্য একটা মানুষের কথায় হুট করেই ছেড়ে দিলে। তা কাল যে অন্য কেউ এসে তোমাকে একটা বানিয়ে মিথ্যা প্রুফ দেখালে আবার আমাকে ছেড়ে যাবে না, তার কোনো ভরসা নেই। আগে ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শেখো, নয়তো জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিলেও তুমি তার সাথে কখনোই সুখী হবে না। সুখটা হচ্ছে আমাদের নিজের রুচি আর বিলাসিতার উপর নির্ভর করে। যার রুচি আর বিলাসিতা যত কম, তার সুখ ততই বেশি। যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমাকে কি কখনোই তুমি ক্ষমা করবে না? রিয়া, ঘুমাও গিয়ে, অনেক রাত হয়েছে। তার মানে আমাকে তুমি ক্ষমা করবেই না? রিয়া প্লিজ, ডিস্টার্ব করো না তো, ঘুমাও প্লিজ। পরদিন বিকালের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মুর কল পেয়ে আচমকা চমকে উঠলাম। আম্মু আমার সাথে রিয়া আর আমার ডিভোর্সের কথাটা জানার পর আর আমার সাথে কথাই বলেনি, আর আজ কল দিয়ে দিল। আমি তাড়াহুড়ো করে কলটা রিসিভ করতেই ওভাস থেকে আম্মু ভয়ের তো কণ্ঠে বলে উঠলো, সাথ বাসায় এখুনি। রিয়া কেমন যেন করছে, মনে হয় উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলেছে। ওর অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি আয়। আমার এক মুহূর্ত দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার এমন পাগলামো দেখে রুবেলার হাবিব আমার সাথে দৌড় দিল। সাদ, কি হয়েছে? আমি কিছু বলতে পারছি না, শুধু দৌড়চ্ছি। সাদ প্লিজ, কি হয়েছে বল। প্লিজ তোরা আমার সাথে আয়, রিয়ার কি যেন হয়েছে। তারপর বাসায় পৌঁছেছি, রিয়ার কাছে গেলাম। দেখি ওর মুখ দিয়ে লালা বেরোচ্ছে আর অনেক বমি করছে। আমি ওকে কোলে নিতেই ওর হাত থেকে বিষের একটা ছোট বোতল ফ্লোরে পড়লো। সর্বনাশ হয়ে গেছে, রিয়া তো বিষ খাইছে। সাদ, আমি গাড়ি বের করছি, তুই রিয়াকে বাইরে নিয়ে আয়। তারপর রিয়াকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম। মেডিকেলে পৌঁছতে তাড়াহুড়ো করে রিয়াকে এমার্জেন্সিতে ভর্তি করালাম। আমি অপারেশন থিয়েটারের বাইরে বসে আছি। এমন সময় আম্মু এসে আমার কাছে এসে আমার পিঠে হাত রেখে বলল, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। ওর কিছু হয়ে গেলে আমি আর আব্বু আম্মুকে কি জবাব দেব? এই তুই এমনভাবে বলছিস কেন? সব ঠিক হয়ে যাবে তো। হ্যাঁ, তাই যেন হয়। প্রায় ঘন্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসলো। আমি ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ডাক্তার, রোগীর কি অবস্থা? আপনারা সঠিক টাইমে নিয়ে আসতে পেরেছেন, তাই রোগীর তেমন কোনো প্রবলেম হয়নি। রোগী ঠিক আছে। আপনি চাইলে একা গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন, তবে লক্ষ্য রাখবেন রোগী যেন বেশি কথা না বলে। তারপর আমি রিয়ার কাছে যেতে দেখি রিয়া নিথর হয়ে বেডে শুয়ে আছে। আমি ওর কাছে গিয়ে ওর কাছে বসে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, এখন কি কিছুটা ভালো লাগছে? তুমি বোকামোটা না করলেও পারতে, যদি কিছু একটা হয়ে যেত। তাহলে তো ভালোই হতো, সবাই মুক্তি পেয়ে যেত। আমার মতো মেয়েদের এই পৃথিবীতে না থাকাটাই ভালো। অন্তত আমার জন্য অনেকগুলো মানুষের জীবনের সুখগুলো হারিয়ে যেত না। তোমরা মেয়ের একটা জিনিস খুব ভালো পারো, সেটা কি জানো? অভিমান। এই অভিমানটা কখনো অন্য কারোর উপর দেখিয়ে বেশ কয়েকটা মানুষের জীবন বিপদে ফেলে দাও, আবার কখনো নিজের উপর দেখিয়ে বোকার মতো নিজেকে শেষ করে দাও। আচ্ছা, তোমরা কি এটা পারো না যে ভুলগুলোর জন্য আজকে তোমার নিজের জীবনটাকে শেষ করে দিতে হচ্ছে? নিজের অভিমানটাকে কাজে লাগিয়ে সেই ভুলগুলো শুধরে নিতে পারো না? একটা কথা সবসময় মনে রাখবে, হেরে যাওয়া না, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। আমি কার জন্য লড়াই করব, কার জন্য বেঁচে থাকব? আর সব কিছুই যে আমি শেষ করে দিয়েছি। দেখো রিয়া, জীবনের সব কিছু যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হয়। তুমি রেস্ট নাও, আমি ডক্টরের সাথে একটু কথা বলে আসছি। কথাটা বলে আমি ডক্টরের কাছে যাওয়ার জন্য যে পা বাড়ালাম, তখন রিয়া আমাকে পেছন থেকে ডাক দিল। সাদ, বলো। তুমি আমার আব্বু আম্মুকে এই ব্যাপারে কিছু জানিও না প্লিজ। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, তুমি রেস্ট নাও, তোমার আব্বু আম্মু কিছু জানবে না। তারপর ডক্টরের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, অন্তত 3 দিন রিয়ার মেডিকেলে অ্যাডমিট থাকা লাগবে। রাত প্রায় 2টা। আমি রিয়ার পাশে বসেই বেডের উঁচু মাথাটায় হাত দিয়ে তার মাথার উপরই ঘুমিয়ে গেলাম। রিয়ার চাকনিতে ঘুম ভাঙলো। আমি অন্তদন্ত করে উঠে চোখ কসলাতে কসলাতে বললাম, তোমার কি খারাপ লাগছে? রিয়া আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, আমার না খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না। আমার বুকের ভেতরটা কেমন যেন অজানা মেয়ে হুট করে কেঁপে উঠল।
ওরে খাওয়া চর ভঙ্গিমাটা এতটাই করুণ আর কষ্টের সব বজায় রাখছিল, ইচ্ছে হচ্ছিল নিজের কলিজাটাকে দিয়ে দিই, কিন্তু ও তো এখন চাইলেও খেতে পারবে না। ডক্টরের পারমিশন ছাড়া খাওয়াতে গেলে অনেক বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাই ওকে সান্ত্বনা দিয়ে বললাম, এই তো লক্ষ্মী, সকাল হয়ে গেছে, আর একটু ঘুমাও, সকাল হলেই তোমায় আমার নিজ হাতে খাইয়ে দেবো। রিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই চোখটা বুজে ঘুমানোর চেষ্টা করলো। তারপর সকালে ডক্টর আসার পর রিয়াকে চেক আপ করে ডক্টর জানালো যে দুপুরের দিকে তাকে খাওয়ানো যাবে, তবে খুব অল্প পরিমাণে খাবার খাওয়াতে হবে। তারপরে আমি রিয়ার কাছে যেতে রিয়া বলল, তুমি টেনশন করো না তো, ডক্টর যা বলেছে আমি সব শুনেছি, আমি এখন একটু ঘুমাই আর তুমি খেয়ে নাও, না খেয়ে শুকিয়ে গেছো কতটা। আমি বললাম, আচ্ছা তুমি ঘুমাও, আমি খেয়ে নেবো না। না, তুমি এক্ষুনি খাবা, যাও খেয়ে নাও, আমি ঘুমাচ্ছি। কি হলো? তুমি ঘুমাও, আমি খেয়ে নেব। কথাটা বলে আমি রিয়ার কপালে একটা চুমু এঁকে দিয়ে ওর মাথায় হাত বোলাতে লাগলাম। কিছুক্ষণ পরে খেয়াল করলাম রিয়া ঘুমিয়ে গেছে। এই পরিটার চেহারা এই কয়েকদিনের ব্যবধানে একেবারে রানু মণ্ডলের আকার ধারণ করেছে। পরদিন রিয়াকে মেডিকেল থেকে বাসায় নিয়ে গেলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় রিয়া আমার কাছে এসে বলল, এই কি, তুমি নিচে বিছানা করেছো কেন? আমি তো নিচেই ঘুমাবো। তুমি কি আমায় কখনোই ক্ষমা করবে না? সেটা সময় হলে বুঝতে পারবে, এখন ঘুমাও। আর শোনো, আশা করি মৃত্যুর স্বাদটা যে কতটা কঠিন আর ভয়ানক সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছ। আমি জানি এমন বোকামার কখনো করবে না। যাও ঘুমিয়ে পড়ো। লক্ষ্য করলাম রিয়া আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। তারপর এভাবে চলে গেল বেশ কিছুদিন। আমাদের ডিভোর্সের আর মাত্র 9 দিন বাকি আছে। বিকেলের দিকে ছাদে বসে প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। এমন সময় লক্ষ্য করলাম রিয়া একটা ব্ল্যাক শাড়ি পরে ছাদে আসলো। তারপর আমার কাছে এসে বলল, দেখো তোমায় কেমন লাগছে? খুব ভালো। রিয়া শোনো। বলো। দেখো, আমি তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু আর বলা হচ্ছে না। কিন্তু এই কথাটা তোমার জানাটা খুব জরুরি। তুমি কষ্ট পাবে ভেবে এতদিন তোমাকে এই কথাটা বলিনি। কি এমন কথা? আসলে তুমি আর আমাকে পাবে না, কারণ আমি এখন অন্য কারো। তুমি যেদিন রোহানের সাথে মিট করতে গিয়েছিলে, আমি ওই দিনই তোমার সব কাহিনী জেনে গিয়েছিলাম। আর তারপরে আমার এক কলেজ ফ্রেন্ড রুহি আমার সব কথা কিভাবে যেন জানতে পারে। আর ও আমাকে কলেজে শুরু থেকে নাকি পছন্দ করত, কিন্তু ভয়ে কখনো বলতে পারেনি। তারপর আমার এই অসহায়ত্বের কথা জেনে ও আমাকে আমার সারা জীবন পাশে থাকার আশ্বাস দেয়। ভাবলাম তুমি তো আর আমার লাইফেই নেই, ভালো থাকার জন্য অন্তত কাউকে তো প্রয়োজন। আর মেয়েটা তো অনেক নম্র ভদ্র, এক কথায় যে কারো মনের মতো। তাই আমি রাজি হয়ে গিয়েছিলাম। দেখো রিয়া, আমার আর কিছু করার ছিল না। আমি নিজেকে সামলে নেওয়ার কোনো মাধ্যমই খুঁজে পাচ্ছিলাম না। তাই অনেক ভেবেচিন্তে রুহির প্রপোজালে রাজি হয়ে যাই। রিয়া প্লিজ, তুমি আমাকে বলে যাও, আমি রুহিকে ঠকাতে পারবো না। রিয়া স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে, মুখে কোনো আওয়াজ নেই, আছে শুধু একরাশ হতাশা আর চোখের জল। ও রিয়ার কিছু না বলেই ছাদ থেকে নিচে চলে যেতে লাগলো। বেচারে নিশ্চয়ই এখন রুমে গিয়ে ফুপিয়ে কান্না করবে। তারপর দেখতে দেখতে আরো 7 দিন কেটে গেল। আর মাত্র 5 দিন আছে ডিভোর্সের। তারপরে আমার আর রিয়ার রাস্তা আলাদা, দুজন দুদিকে। কেউ কাউকে চাইলেও দেখতে পারবো না, চাইলেও তার সাথে ঝগড়া করতে পারবো না। কেউ আর আমাকে জ্বালাবেও না। আমারও আর কারোর জন্য সময় মতো বাসায় ফিরতে হবে না। আমরা দুজনেই মুক্ত হয়ে যাব। কারোই কোনো ধরনের প্যারা থাকবে না কারো অভিযোগ। আচ্ছা, আমরা দুজন আলাদা হলে কি সব ঠিক হয়ে যাবে? আমরা সত্যি দুজনকে ছাড়া হ্যাপি থাকবো? কথাগুলো আমাদের বাসার করিডোরে দাঁড়িয়ে ভাবছি। ঠিক তখনই কারো ঠান্ডা শীতল হাতের স্পর্শে পেছনে তাকিয়ে দেখি আম্মু তুমি। হ্যাঁ আমি। তোরা তো নিজেদের ইচ্ছেতে আলাদা হয়ে যেতে চাচ্ছিস। আচ্ছা, তোরা আলাদা হয়ে গেলেই কি ভালো থাকবি? তোদের সমস্যাটা কি জানিস? কি? তোদের ইগো। এই ইগোটাকে তোরা প্রাধান্য দিতে গিয়ে তোরা নিজেরাই হেরে যাচ্ছিস, আর জিতে যাচ্ছে ইগো। একটু ভেবে দেখিস। আর রিয়া এ পর্যন্ত যা যা করেছে আমি সব কিছুই জানি। মানে তুমি কি জানো? রোহানের ব্যাপারে থেকে শুরু করে সব কিছুই জানি। তবে মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে, তাই বলে তুইও ওর মতো ভুল করবি? আমারও কোনো কিছু ভালো লাগছিল না, তাই রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতে ঘুম আসছিল না। এমন সময় রিয়া এসে বলল, তুমি কি ফ্রি আছো? কিন্তু কেন? না মানে একটু আমাদের বাসায় যাবা? আব্বু আম্মুকে খুব দেখতে ইচ্ছে করছে। কিছুদিন পরেই তো একেবারের জন্য তোমার আব্বু আমার কাছে চলে যাবে। এই কথাটা বলতে গিয়েও কেন যেন বলতে পারলাম না। আচ্ছা, কখন যাবে? বিকেলে। আচ্ছা ঠিক আছে। তারপর বিকেল হতেই রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে আছি, এমন সময় রিয়া আমাকে বলল, স্যার এটাই হয়তো আমাদের বাসায় তোমার শেষ যাওয়া, তাই না? হয়তো,
আচ্ছা, তোমার হাতটা একটু ধরতে পারি? আমি রিয়ার দিকে তাকাতে দেখেও কান্না করছে। ধরো। আর শোনো, এখন আর কান্না করে কোনো লাভ হবে না, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করো। বিলিভ করো, আমি না অনেক ট্রাই করেছি, কিন্তু আমি কি করব, আমি যে পারতেছি না। সময় নাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, মানে আমার শ্বশুর বাড়িতে। তারপর শ্বশুর বাড়িতে যেয়ে না পা রাখলাম, আমার মহামান্য শ্বশুরমশাই আমাকে দেখিবা মাত্রই মুখে এক গাঁটটি হাসি বজায় রেখা আমার দিকে এগোতে এগোতে বলল, আরে আমার জামাই বাবা আসছে, তাই এতদিন পর আমার কথা মনে পড়লো। আব্বাজান, আমার তো আপনার কথা প্রতি মুহূর্তে মনে পড়ে, তাই তো আপনাকে দেখতে চলে এলাম। তা আব্বাজান, আপনি ভালো আছেন তো? হ বাবা, তুমি চলে আসছো না, এখন তো এমনিতেই ভালো থাকমু। যা বাবা, ফ্রেশ হয়ে রুমে গিয়ে একটু বিশ্রাম করে নাও। তারপর শাশুড়ি আমার খোঁজখবর নেই, ফ্রেশ হয়ে রুমে এসে বিশ্রাম নিচ্ছি। এমন সময় আমার শাশুড়ি আম্মা এসে আমার আব্বু আম্মু সহ আমার 14 গোষ্ঠীর খোঁজখবর লইয়া আবারও আমারে একা রুমে থুয়ে আমার শাশুড়ি আম্মা ভাগা দিল। তারপর ঘন্টাখানিক শ্বশুর বাড়িতে কাটিয়ে আবারও রিয়াকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পরের দিন, আর মাত্র 2 দিন। এই 2 দিনই আমি আর একসাথে থাকতে পারবো, তারপরই সব শেষ। দুপুরের দিকে মোবাইলে কলের রিংটোনটা বেজে উঠতে দেখি রুবেলের কল। রিসিভ করলাম। কি রে সাদ, তুই এক্ষুনি একটু আমাদের আড্ডাখানায় আয় তো। এখন আসতে পারবো না, আমার ভালো লাগছে না। দোস্ত, খুব জরুরি দরকার, প্লিজ তুই আয়। কি যেন কি ভেবে বলেই দিলাম। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আমার হাতে টি শার্টটা নিয়ে আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওখানে যেতে দেখি রুবেলের সাথে রিয়ার আব্বু বসা। আমি রিয়ার আব্বুর কাছে গিয়ে, আব্বা আপনি এখানে? তো বাসায় চলেন। রিয়ার আব্বু উনি দাঁড়িয়ে আমার কাঁধের উপর হাত দিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। না বাবা, বাসায় যাব না। সে কি, কেন? তুমি অন্তত আমাকে জানাতে পারতে, তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী আলাদা হয়ে যাচ্ছ। আব্বা আপনি এসব কেমনে জানলেন? কালকে রিয়াকে দেখে কেমন যেন মনমরা লাগছিল। পরে দেখলাম যে রিয়া ওয়াশরুমে গিয়ে কান্না করতেছে। আমার তখনই সন্দেহ হয় তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে। তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তোমরা আলাদা হয়ে যাচ্ছ। আচ্ছা, তোমাদের সমস্যাটা ওটাই আমি জানতে চাই। শুধু আমার কষ্টটা এখানেই, তোমরা আমাদের কিছু না জানিয়েই দেখো বাবা, আমি জানি আমার মেয়ের সাথে কেউই সুখী হতে পারবে না, কিন্তু তোমাকে দেখে আমি ভরসা পেয়েছিলাম অন্তত তুমি আমার মেয়েকে বুঝতে পারবা, তাকে কখনো ছেড়ে যাবা না। আচ্ছা, আমার একটু তাড়া আছে, আমি যাচ্ছি। আব্বা শোনেন, রিয়ার আব্বু আমার কথায় কান না দিয়ে গাড়িতে ঠোনার মতো চলে গেল। আমি কোনো কিছু ভাবতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। পরদিন রিয়াকে নিয়ে উকিলের অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে হয়তো আমাদের বিশ্বটা আলাদা হয়ে যাবে, আর মাত্র কয়েকটা মিনিটে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকবো। লক্ষ্য করলাম রিয়া স্তব্ধ হয়ে গাড়িতে বসে আছে, মুখে একটু হাসি নেই, আছে শুধু হাহাকার, দ্বিধাদ্বন্দ্বের যন্ত্রণা ছাপ। মেয়েটা নিজে কখনো ভাবেনি তাকে একদিন এমন একটা কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। গাড়ির থেমে যাওয়ার আওয়াজে বাইরে তাকাতেই দেখি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। গাড়ি থেকে নেমে রিয়াকেও নামতে বললাম। তারপর রিয়াকে নিয়ে উকিলের অফিসে ঢুকতেই উকিল সাহেব আমাদেরকে বসতে বললেন। তা আপনাদের মতামত কি? রিয়া দিকে তাকাতে দেখি ও আনমনা হয়ে মানসিক রোগীর মতো স্তব্ধ হয়ে আছে। আমি রিয়াকে একটা ঝাঁকুনি দিলাম। রিয়া, তুমি ঠিক আছো তো? রিয়া আমার ঝাঁকুনিতে ওর ঘোর কাটলো। হ্যাঁ, আমি ঠিক আছি। উকিল সাহেবকে বললাম, আমরা এই 3 মাসে যতটুকু বুঝতে পারলাম আমরা কখনো আলাদা হয়ে ভালো থাকতে পারবো না, সো আমরা ডিভোর্স চাচ্ছি না। আমার মুখে এই কথাটা শোনা মাত্রই রিয়া হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকেও এর আগে কখনো দেখেনি। তারপর আমি রিয়ার হাতটা ধরে অ্যাসকা টান দিয়ে চেয়ার থেকে উঠে একটা মুচকি হাসি দিয়ে বললাম, এই যে মিস, চলেন, বাসায় যেতে হবে। তারপর রিয়াও একটা ছেলেবেলার হাসি দিয়ে বলল, চলেন আমার বাবুর আব্বু। তারপর সোজা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে আছি, এমন সময় রিয়া বলল, আচ্ছা একটা কথা আমি কিছুতে মেলাতে পারছি না। আমি বললাম, কি কথা? তোমার রুহির কি হবে গো? তাই তো, আচ্ছা সমস্যা নেই, তোমার সতীন বানায় নিব। এক বালতি রাগ মাথায় লইয়া, কি হারামজাদা, তুই শুধু আমার, অন্য কেউ ভাগ বসাতে আসলে মেরে তক্তা বানায় দিব। বাইরে এবার আমার কলারটা ছাড়, আর রুহি বলতে কেউ নেই, ওটা এমনি তোমাকে বলেছিলাম। কি তার মানে তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য? ওকে আমার বুকের কাছে জড়িয়ে নিয়ে বললাম, ওলে আমার সোনাটা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি তো, তুমি যেন আমাকে কখনো ছেড়ে না যাও, ওই জন্য এটা বলেছি। এখন তো বুঝতে পারছো প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেলে কতটা কষ্ট হয়। আই এম রিয়েলি সরি। এই লক্ষ্মী, সরি বলা লাগবে না। তারপর বাসায় ফিরতেই আম্মু আমাদের দুজনকে একসাথে দেখে সেই লেভেলে শর্ট খেয়ে ফিট হয়ে গেল।
আর খুশিতে গদগদ হয়ে আমার পেটে একখানা গুঁতো মায়েরা কইল, আমার কিন্তু খুব তাড়াতাড়ি একটা নাতি চাই। আমিও খুব লজ্জা পেয়ে ওই স্থান ত্যাগ করলাম। সোজা আমার রুমে এসে শুয়ে পড়লাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই রিয়াকে বললাম, বউ বউ গো। বলো আমার পরাণের স্বামী। আম্মা আজকে কি বললো মনে আছে? ওনাকে নাকি একটা নাতি এনে দিতে হবে। যা, তোমার লজ্জা শরম নাই? পাঠকদের সামনে এসব কথা বলতেছো? হ্যাঁ তাই তো। এই ভাই আপনারা যান, ভাগেন, আপনাদের আর কিছু কোয়া যাব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এই ভাইয়াটার জন্য একটু দোয়া করবেন। খুব প্যারার মধ্যে আছে রে ভাই। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ 3 লক্ষ সাবস্ক্রাইবের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো 3 লক্ষ সাবস্ক্রাইবটা আপনারা তাড়াতাড়ি কমপ্লিট করে দেন। আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।